আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ নিয়ে। এর আগে আমরা শব্দের ক্লাসটা শেষ করেছি। শব্দ থেকে প্রতিবারই প্রশ্ন আসে, একটা দুটো প্রশ্ন আসে। তোমরা যারা প্রাইমারিতে পরীক্ষা দিবা, তারপর হচ্ছে স্পেশাল বিসিএস দিবা, অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলো দিবা, মোটামুটি বেশিরভাগ পরীক্ষাতেই হচ্ছে শব্দ থেকে প্রশ্ন আসে। তো যারা শব্দ শেষ করো নাই, ভালোভাবে শব্দটা শেষ করে ফেলবা, ভালো বেশি বেশি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার কোনো ওয়ে নাই, প্র্যাকটিস করা ছাড়া কোনো ওয়ে নেই, হ্যাঁ, মনে রাখার জন্য। আর এখন আমরা আলোচনা করব হচ্ছে ধ্বনি ও বর্ণ নিয়ে। তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা, মানে আমরা অনেকেই অনেকেই এরকম সুযোগ পাই নাই তোমাদের মতো। তোমরা অনেকটা লাক নিয়ে আসছো, অনেক ভাগ্য নিয়ে আসছো। কিরকম বলি, সেটা হচ্ছে তোমরা অনেকেই স্পেশাল বিসিএস পাচ্ছ। হুম। তারপর হচ্ছে প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক নিয়োগ, তোমরা দেখেছো সার্কুলার দিয়েছে, সেটা হচ্ছে অনেকেই পায় না। কত বছর পরে, কত 12 বছর পরে মনে হয়, প্রত্যেকটাই অনেক অনেক বছর পরে সার্কুলার হচ্ছে, তাও আবার একসাথে। হ্যাঁ। তারপর হচ্ছে তোমার সরকারি হাই স্কুলের, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে তোমার মূলত নন ক্যাডার ছিল। নন ক্যাডার থেকে নিয়োগ দেওয়া হতো প্রধান শিক্ষক, তারপর হাই স্কুলের শিক্ষক। হুম। এই যে তুমি শুধুমাত্র এমসিকিউ দাগাই ক্যাডার হয়ে যাওয়া, সরকারি হাই স্কুলের টিচার হয়ে যাওয়া, সরকারি প্রাইমারির প্রধান শিক্ষক হয়ে যাওয়া, এটা আমি মনে করি অবশ্যই লাকের ব্যাপার, পাশাপাশি তো পড়তে হবে। তো এই যে সুযোগটা, এই সুযোগটা সবাই কাজে লাগাবা। হুম। এই সুযোগটা সবাই কাজে লাগাবা। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ। এখান থেকে দেখো কয়টা প্রশ্ন আসে। 46-এ 2টা প্রশ্ন আসছে। 45-এ এটা বাদে 3টা প্রশ্ন আসছে। দেখো, ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? উচ্চারণের রীতি অনুযায়ী কোনটি উচ্চ মধ্য সম্মুখ? তার মানে এখানেও 2টা প্রশ্ন আসছে বলা যায়। স্বরান্ত অক্ষরকে কি বলে? এটা সহ 3টা প্রশ্ন আসছে। বুঝতে পেরেছো? মানে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 1 মিনিট সময় নিচ্ছে, 1 মিনিট। ওকে, তো দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তোমাদের সবাইকে বলছি, শেষের দিকে, ক্লাসের শেষের দিকে এই প্রশ্নগুলো সলভ করার জন্য মনে করাই দিও। হ্যাঁ, শব্দের ক্লাসেগুলো সলভ করে দিব, এগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এখন আমরা দেখছি না কি কি ধরনের প্রশ্ন আসছে। আমরা আমরা ক্লাস শেষ করি, এরপর হচ্ছে এগুলো সলভ করব, দেখবো কমন আসে কিনা। প্রথমে চলে এসেছি ব্যাকরণ। ব্যাকরণ কি? ব্যাকরণ কাকে বলে জানো? ব্যাকরণ যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? এটা হচ্ছে একটা সংস্কৃত ভাষার শব্দ। দেখলেই তোমরা বুঝতে পারছো এখানে কি আছে, তোমার মূর্ধন্য আছে। তাহলে ব্যাকরণ কোত্থেকে আসছে? এটা একটা সংস্কৃত শব্দ। ব্যাকরণ, এটার ব্যুৎপত্তি কি, ব্যুৎপত্তিগত অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে কি বিশ্লেষণ করে? কি বিশ্লেষণ করে? সে হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করে। তাহলে আমরা বলতে পারি সে কি, এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। সংস্কৃত শব্দ, এবং আমরা দেখেছি এটা একটা প্রত্যয় সাধিত শব্দ, এবং শুরুতে কি আছে তোমার? উপসর্গ যুক্ত আছে। সরি, কি ব্যাপার? ওকে, দেখতে পাচ্ছি শুরুতে তোমার কি আছে? উপসর্গ হচ্ছে। ওকে, তাহলে দেখো, তাহলে ব্যাকরণ কি? আমরা একটু আগে বললাম বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে এটা কোন জিনিসটা বিশ্লেষণ করে? ভাষাকে বিশ্লেষণ করে। তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্র জানলে আমরা কি করতে পারবো? বাংলা ভাষা যেহেতু ভাষাকে বিশ্লেষণ করে, ভাষার শুদ্ধ রূপে পড়তে, বলতে, লিখতে পারবো। সেটাই হচ্ছে কি? ব্যাকরণ। তবে কোন ব্যাকরণ? বাংলা ব্যাকরণ। হ্যাঁ, যে কোনো ভাষার, যেই ভাষার বাংলা ভাষা যদি তোমার বিশ্লেষণ করে তাহলে সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। ওকে, তার মানে ব্যাকরণ হচ্ছে ভাষাকে বিশ্লেষণ করে। এটা একটা সংস্কৃত শব্দ। তারপর হচ্ছে এটার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, প্রত্যয় সাধিত শব্দ। আর দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা সংস্কৃত শব্দ। আপাতত এতটুকু আমরা প্রাথমিক একটা আলোচনা, এটা আমরা মনে রাখলাম। তাহলে এখানে আমাদের বলা আছে ব্যাকরণ কাকে বলে। তাহলে ব্যাকরণকে বলা হয় কি? ভাষার সংবিধান, যার মূল ভিত্তি হচ্ছে ভাষা। তাহলে এই দুটো বলা যায় এমসিকিউ। কিরকম প্রশ্ন আসতে পারে? ব্যাকরণ, ভাষার সংবিধান কি, বা ব্যাকরণকে কি বলা হয়? ভাষার সংবিধান। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি কি? ভাষা, কারণ সেটা ভাষাকে, ভাষা নিয়েই তার কাজ। ভাষাকেই সে কি করে? বিশ্লেষণ করে, রাইট? এখন আসছে যে ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখেছে, কোত্থেকে লিখছে, কে লিখছে, কোন ভাষায় লিখেছে, হ্যাঁ, সে কি বাঙালি ছিল নাকি ছিল না, এই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আসো বাংলা ব্যাকরণ রচনার ইতিহাস। আমরা দেখেছি তোমার বাংলা ভাষায় প্রচুর শব্দ আসছে কোত্থেকে? সংস্কৃত থেকে। 25% শব্দ সংস্কৃত থেকে আসছে, যেটাকে আমরা বলছি কি তোমার তৎসম শব্দ। আবার এটাও দেখেছি যেগুলো তদ্ভব শব্দ, মানে বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ, এগুলো কোত্থেকে আসছে?
সংস্কৃত থেকে প্রাকৃতর ভেতর দিয়ে আসছে, প্রাকৃতর ভেতর দিয়ে হয়ে কি হলো বাংলা। তা আমরা যদি সংস্কৃত ভাষার বিষয়টা জানি, যেমন প্রখ্যাত সংস্কৃতবিদ তিনি হচ্ছেন সংস্কৃত ব্যাকরণবিদ, ওনার নাম হচ্ছে পাণিনি। তাহলে পাণিনি কে? ব্যাকরণবিদ। কোন ভাষার ব্যাকরণবিদ? সংস্কৃত। ওকে, তাহলে তিনি নিশ্চয়ই কোনো গ্রন্থ রচনা করেছিলেন, করেছিলেন। তার রচিত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। কখন রচনা করেছিলেন? খ্রিস্টপূর্ব 400 সালে। খ্রিস্টপূর্ব এগুলো অনেকে বুঝে না, যেমন এখন কি, এখন হচ্ছে 2024, তাহলে খ্রিস্টপূর্ব মানে 2024-এরও কত বছর আগে? 400 বছর আগে। তার মানে 2400 বছর আগে তিনি একটা সংস্কৃত ব্যাকরণ রচনা করেছিলেন। সেই ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। এখানে দুটো এমসিকিউ। এখানে কয়টা এমসিকিউ? দুইটা। পাণিনিকে সংস্কৃত ব্যাকরণবিদ একটা, তিনি কি রচনা করেছেন, অথবা পাণিনি রচিত ব্যাকরণের নাম কি? অষ্টাধ্যায়ী। দুইটা এমসিকিউ, শেষ। প্রতি স্লাইডে কি পড়বা সেটা বলে দিব। এখানে 2-3টা এমসিকিউ আছে, এগুলো মনে রাখতে হবে, একটু খেয়াল করো সবাই। সেটা হচ্ছে প্রথমে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ। তাহলে এই যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেছেন, এটা ইম্পর্টেন্ট। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন কে? মানুয়েল দা আসুম্পসাও। কি নাম? মানুয়েল দা আসুম্পসাও। কোন ভাষায় রচনা করেছেন? পর্তুগিজ ভাষায় রচনা করেছেন। এটা আসলে পূর্ণাঙ্গ ব্যাকরণ ছিল না। এরা যেহেতু ধর্ম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন, ওনারা চাচ্ছিলেন যেন কিছু শব্দ অন্তত জানেন। অনেকটা কি ছিল? শব্দকোষ ছিল। ঠিক আছে, তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন? মানুয়েল দা আসুম্পসাও। তবে বাংলা ভাষায় রচনা করেননি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেছেন, তবে বাংলা ভাষায় রচনা করেননি। কোন ভাষায়? পর্তুগিজ ভাষায় রচনা করেছিলেন। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ, এই যে বলেছিলাম পুরো পুরো ব্যাকরণ ছিল না, তাহলে প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ অথবা ব্যাকরণ গ্রন্থ যেটা ছিল সেটা হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তার মানে এটাও কিসে? এটা হচ্ছে ইংলিশে। কে রচনা করেছেন? নাথানিয়েল ব্রাসি হেলহেড, সংক্ষেপে এনবি হেলহেড। কত সালে? ইংরেজিতে কত সালে? 1778 সালে প্রকাশিত হয়েছে, 1778। শেষ। তাহলে আমরা কি পেলাম? আমরা পর্তুগিজ ভাষায় ব্যাকরণ পেয়েছি, ইংরেজি ভাষা পেয়েছি, এবার হচ্ছে বাংলা। বাংলা ভাষা হচ্ছে গরীয় ব্যাকরণ। এটা কে লিখেছেন? রাজা রামমোহন রায়। তিনি প্রথমে ইংরেজি লিখেছিলেন, বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 1826 সালে। পরবর্তীতে হচ্ছে 1833 সালে হচ্ছে এটাকে পরিণত করেন বাংলা ব্যাকরণে গরীয় ব্যাকরণ। তাহলে বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ সেটা হচ্ছে কি? গরীয় ব্যাকরণ। তাহলে একটা জিনিস খেয়াল করো, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি? ভোকাবুলারিও এম ইদিওমা বেঙ্গলাই পর্তুগিজ। কে লিখেছেন? মানুয়েল দা আসুম্পসাও। বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যাকরণ কোনটি? প্রথম প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ কোনটি? নাথানিয়েল ব্রাসি হেলহেডের গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। শেষ। কোন ভাষায়? ইংরেজি। শেষ। বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ কোনটি? রাজা রামমোহন রায়ের গরীয় ব্যাকরণ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা মনে রাখবো বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গরীয় ব্যাকরণ। এটা হচ্ছে বাঙালির লেখা বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ এবং রচয়িতাদের নাম আছে, তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, তারপর আমরা একটু খেয়াল করি। অমরকোষ, এটা হচ্ছে সংস্কৃত অভিধান। ঠিক তেমনি একটা সংস্কৃত ব্যাকরণের নাম আমরা একটু আগে জেনেছিলাম, সেটার নাম কি ছিল? প্রথম যেটা, সেটা হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী কার ছিল? সংস্কৃত ব্যাকরণবিদ পাণিনির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে সব সময় মনে রাখবা, হয় প্রিলিতে অথবা তোমার রিটেনে প্রশ্ন থাকে, প্রিলি অথবা রিটেনে প্রশ্ন থাকে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণের নাম কি? ব্যাকরণ কৌমুদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণের নাম কি? কৌমুদী। ওকে, তারপর আসো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর। তারপর হচ্ছে আরেকটা খেয়াল করো, হরপ্রসাদ শাস্ত্রীর এটা কম আসে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে, একটু খেয়াল করো। বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত, আঞ্চলিক অভিধান, এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর শুধু ভাষার ইতিবৃত্ত, এটা হচ্ছে ডক্টর সুকুমার সেন। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃতি, এগুলো হচ্ছে সুনীতি কুমারের। ব্যাকরণ মঞ্জুরি ডক্টর এনামুল হকের। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এটা আসছে, এটা হচ্ছে আসছে, হ্যাঁ, এটা 46-এ আসছে। ওকে, বাংলা ভাষার পরিচয়, বাংলা শব্দতত্ত্ব, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বেশিরভাগ সময় একটা দুইটা প্রশ্ন থাকে। ঠিক আছে, তাহলে এগুলো একটু বারবার চোখ বুলাবা, অনেক সময় মনে নাও থাকতে পারে, বারবার চোখ বুলালে মনে থাকবে। মনে রাখার ওই আবিষ্কার করবা নিজের থেকে কিছু কিছু বিষয়ে। কিরকম? অমরকোষ সংস্কৃত, তাহলে এটা অমর, হ্যাঁ সংস্কৃত অমরকোষ। কি সমস্যা? তা অবশ্য ব্যাকরণ কৌমুদি, কৌমুদি মানে কি? জ্যোৎস্না।
জ্যোৎস্না। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চন্দ্র আছে, তাহলে চন্দ্রর সাথে জ্যোৎস্না মিলাই পড়বা, চন্দ্রর সাথে কি জ্যোৎস্না মিলাই পড়বা। ঠিক আছে। তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ আর বাংলা ভাষার ইতিবৃত্ত, আঞ্চলিক অভিধান। হ্যাঁ, বারবার দেখবা ভাষার ইতিবৃত্ত, তাহলে তুমি এটার সাথে এটা মনে রাখবা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, আর সুকুমারেরটা হচ্ছে ভাষার ইতিবৃত্ত, তাহলে দুটো একসাথে মনে রাখবা। ওকে। তারপর যে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ, তাহলে মনে রাখবা যে ডক্টর সুকুমার সেন আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা হচ্ছে তোমার ভাষার ইতিবৃত্ত, আর হচ্ছে তোমার সুনীতি কুমারটা কি ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। ওকে। ভাষার মৌলিক অংশ হচ্ছে চারটা। কি কি দেখো, ধ্বনি। আমি বললাম ক, ক, এটা কি হচ্ছে, তোমরা কিন্তু কোনো রকম কিছু দেখো নাই, শুধু শুনছো, শুধু শুনছো। তাহলে এই যে ধ্বনি, ধ্বনি কি, ধ্বনি হচ্ছে আমরা কি করলাম, ধ্বনি হচ্ছে উচ্চারণ করলাম, রাইট, ধ্বনি। তাহলে ধ্বনি, ধ্বনি কি দেখা যায়? না, দেখা যায় না, ধ্বনি দৃশ্যমান নয়, সাউন্ড, শুধু শুনবা। হ্যাঁ। এখন আসো, এই ধ্বনি আমরা যখন কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি তখন সেটাকে আমরা বলবো বর্ণ। তাহলে আমি বললাম ক, এটা ধ্বনি, আমি এখন লিখলাম, এটা হচ্ছে বর্ণ, এটা হচ্ছে বর্ণ। ওকে। আবার আসো, শুধু ক দিয়ে আমাদের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হবে না। তো এটা দিয়ে আমরা কি করলাম, কিছু নির্দিষ্ট ধ্বনি সমন্বয়ে কি তৈরি করলাম, শব্দ তৈরি করলাম, কলম। এটা যদি তুমি আবার উল্টোপাল্টা লিখো ল ক ম, তার মানে কিছু ধ্বনি একত্র করলেই শব্দ হবে এরকম না, সেটা দ্বারা একটা কি থাকবে, সেটা একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। শুধু কলম দিয়েও আমার মনের ভাব প্রকাশ হচ্ছে না। আমি বললাম কলমটা দাও, কলমটা দাও, এটা কি হলো, কলমটা দাও কি হলো, একটা বাক্য। এখন আসি, এই যে বাক্য বললাম কলমটা দাও, এটার একটা অর্থ আছে কিনা? হ্যাঁ, যে কোনো কিছুরই অর্থ আছে। হ্যাঁ, আমি বললাম ধর আমার মন পুড়ছে, তুমি কি সাথে সাথে এক বালতি পানি নিয়ে আমার ভিজাই দিবা যে ম্যাডামের তো মনে আগুন লাগছে? মন পুড়ছে মানে কি, মনটা জ্বলছে, রাইট। তার মানে এটার, এই যে পুড়ছে, এই পোড়াটার কি অর্থটা আসলে ভিন্ন। এরকম আমরা যখন বাগধারা বলি, ধরো আমি বললাম অরণ্যে রোদন, অরণ্যে রোদন মানে কি, কেউ গিয়ে তোমার বনে গিয়ে ক ক করে কান্না করতেছে, ক্যাকে করে কান্না করতেছে, অরণ্যে রোদন, অরণ্য মানে তো বন, রোদন মানে কান্না। হ্যাঁ, না, বিষয়টা হচ্ছে নিষ্ফল আবেদন। ওকে। তার মানে এটার অর্থটা ভিন্ন। তাহলে এই যে ভাষার যে মৌলিক অংশ চারটা, তো ব্যাকরণের মূল আলোচ্য বিষয়ই হচ্ছে এই চারটা, মানে ভাষার যেগুলো মৌলিক বিষয় সেগুলো নিয়েই মূলত কি করে ব্যাকরণ আলোচনা করে। কিরকম, ধ্বনি নিয়ে আলোচনা করলে সেটা কি ধ্বনি তত্ত্ব, শব্দ নিয়ে আলোচনা করলে শব্দ তত্ত্ব, বাক্য নিয়ে আলোচনা করলে বাক্য তত্ত্ব, অর্থ নিয়ে আলোচনা করলে অর্থতত্ত্ব, অর্থ নিয়ে আলোচনা করলে তখন কি, তখন হচ্ছে অর্থতত্ত্ব। তাহলে যদি বলা হয় ব্যাকরণের মূল আলোচ্য বিষয় অথবা মৌলিক অথবা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, মৌলিক আলোচ্য বিষয়, হ্যাঁ, তাহলে কি হবে, মূল, মোট কথা মূল আলোচ্য বিষয় বললে কয়টা হবে, সেটা হচ্ছে চারটা। ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টা, চারটা। তবে মূল ছাড়াও, মূল মানে কি আসল, এগুলো ছাড়াও আরো কিছু বিষয় নিয়ে ব্যাকরণ আলোচনা করে, সেটা কি, সেটা হচ্ছে ছন্দ অলংকার এবং অভিধান তত্ত্ব। ছন্দ অলংকার তত্ত্ব, ছন্দ অলংকার তত্ত্ব আর কি, অভিধান তত্ত্ব, অভিধান নিয়ে। হ্যাঁ, এগুলো মূল আলোচ্য বিষয় না। ঠিক আছে। এখন আসলে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, এখান থেকে প্রশ্ন আসে, আসে। কিরকম প্রশ্ন থাকতে পারে, ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়, এটা আসছিল 18তম বিসিএস এ মনে হয় আসছে। তাহলে দেখো ধ্বনির উচ্চারণ বিধি, তাহলে কি আছে, ধ্বনি আছে, অবশ্যই ধ্বনি তত্ত্ব আলোচনা করা হবে। ধ্বনির পরিবর্তন, তাহলে অবশ্যই ধ্বনি তত্ত্ব আলোচনা। সন্ধি বা ধ্বনি, সন্ধি মানে কি, ধ্বনির মিলন, সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, তাহলে কোথায় ধ্বনি তত্ত্ব আলোচনা করা হবে। নত্ব শত বিধান, ন মানে কি ন বিষয়ক যে বিধান, স মানে কি স্ববিষয়ক যে বিধান, তাহলে কোথায় আলোচনা করা হয়, ধ্বনি তত্ত্বে। বানান, বানানের নিয়ম কোথায়, ধ্বনি তত্ত্বে। বাকযন্ত্র, বাক, 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 বাক মানে কথা, বাক মানে কথা, বাকযন্ত্র মানে তোমার কথা বলার জন্য যে যন্ত্রগুলো লাগে সেগুলো হচ্ছে বাকযন্ত্র। তাহলে সেগুলো কি, এই যে আমি এখন ঠোঁট, জিভ, না, না, তারপর হচ্ছে তোমার কি এই যে দাঁত, এগুলো সবগুলি কি, এগুলো সবগুলো বাকযন্ত্রের অংশ। বর্ণমালা, বর্ণবিন্যাস, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে এই দেখো ক, খ, গ, ঘ মানে কি, এগুলো এমনি বসে দিচ্ছে, বসায় নাই, এগুলোর এই যে বিন্যাস, এগুলো হচ্ছে কি বৈজ্ঞানিক ভিত্তি আছে, কেন বসালো, কেন একটার পর একটা কিভাবে হলো, আমরা এটা পড়বো। তাহলে এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। অনেক সময় প্রশ্ন আসতে পারে এরকম। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, দেখো সমাস, প্রকৃতি প্রত্যয়,
আমরা দেখছি নতুন নতুন শব্দ গঠিত হয় কিসের মাধ্যমে? উপস। উপস, তাহলে এই উপস কিসের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কিরকম? এই যে দেখো, উপসর্গ, তারপর হচ্ছে কি সমাস, প্রত্যয়। এছাড়া উপসর্গের সাথে কি মনে রাখবা? অনুসর্গ মনে রাখবা। ক্রিয়ার কাল, পদ প্রকরণ। পদ প্রকরণ মানে কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। কিন্তু পদ পরিবর্তন হচ্ছে বাক্যতত্ত্বের বিষয়। ওকে। তারপর হচ্ছে বচন, পুরুষ স্ত্রীবাচক শব্দে যে শব্দ আছে, দ্বিরুক্ত শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ আছে। হ্যাঁ। পদাশ্রিত নির্দেশক, তাহলে পদাশ্রিত নির্দেশক কিসের সাথে বলবো? আমি বলবো ছেলেটি দুষ্ট, মেয়েটি ভালো। কথা সত্য না? হুম। তারপর হচ্ছে ধাতু। ধাতু কি? ওই যে প্রত্যয়। তাহলে প্রত্যয় যদি তোমার শব্দতত্ত্বের হয়, তাহলে ধাতু শব্দতত্ত্বের আলোচ্য বিষয় হবে না কেন? হ্যাঁ। শব্দের শ্রেণী বিভাগ, তাহলে শব্দই তো, তাহলে শব্দ শ্রেণী বিভাগ। এখন আসো কারক। কারকেরটা বলি। কারক আসলে শব্দতত্ত্বের হবে না, কিন্তু আগের বইগুলোতে শব্দতত্ত্ব ছিল। কারক হচ্ছে বাক্যতত্ত্বের বিষয় হবে। কেন বলি? আগের বইগুলোতে শব্দতত্ত্ব ছিল, তবে বাক্যতত্ত্ব কেন হবে বলি। কারক কি? একটা বাক্যে ক্রিয়াপদের সাথে, ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের সম্পর্ক, অন্যান্য পদের সম্পর্ক হচ্ছে কি? কারক। এখন আসো বাক্য ছাড়া, বাক্য ছাড়া কারক নির্ণয় কি সম্ভব? শুধু শব্দ দিয়ে কি কারক নির্ণয় সম্ভব? সম্ভব না। তাহলে অবশ্যই কি হবে? অবশ্যই কারক কি হবে? বাক্য তত্ত্বের বিষয়বস্তু হবে, আলোচ্য বিষয় হবে, রাইট? যদি প্রশ্নে বাক্যতত্ত্ব না থাকে, তখন তুমি শব্দতত্ত্ব দিতে পারো। শেষ। বাক্য, সবগুলোতে কি থাকবে? বাক্যতত্ত্ব। যেহেতু বাক্যতত্ত্বে থাকবে বাক্য, 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 বাক্য পরিবর্তন, বাক্য প্রকরণ, বাক্য রূপান্তর, প্রবাদ প্রবচন, বাক্যে পদ সংস্থাপনা, ক্রম বা পদক্রম, বাক্যের প্রকারভেদ, বাগধারা। একটু খেয়াল করো, বাগধারা বাক্যতত্ত্ব হবে না। কারণ হচ্ছে বাগধারা কি সম্পর্কিত? অর্থ সম্পর্কিত। অর্থ সম্পর্কিত। ধরো আমি বললাম অষ্টরম্ভা। অষ্টরম্ভ, অষ্টরম্ভা মানে কি? অষ্টরম্ভা মানে শূন্য, কিছু নাই, ফাঁফা, রাইট? তাহলে কিন্তু অষ্টরম্ভা মানে কি? অষ্টরম্ভা মানে হচ্ছে আটটা কলা, রম্ভা মানে কলা। তাহলে এটা কি সম্পর্কিত? অর্থ সম্পর্কিত। হুম। বাচ্য, বাচ্য মানে কথা, তাহলে অবশ্যই বাক্য। উক্তি, যতি, ছেদ চিহ্ন, কারক। কারক তো বলেছি বাক্যতত্ত্ব, তাহলে এগুলো হচ্ছে কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অর্থতত্ত্ব, শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, বিপরীতার্থ, তারপর হচ্ছে বাগধারা। তাহলে অর্থ থাকবে, রাইট? অর্থ বিচার, অর্থ বিচার, অর্থের প্রকারভেদ, বিপরীতার্থ। এগুলো কি? এগুলো হচ্ছে অর্থতত্ত্বের অংশ। ওকে। এখানে নতুন যে বইটা আছে 9-10-এর, এখানে খুব সুন্দর করে গুছানো আছে। এগুলো একটু ভালো করে দেখে নিবা যে কোনটা কোন অংশের আলোচ্য বিষয়, তাহলে ভালোভাবে আরো মনে থাকবে। তাহলে বলো, ব্যাকরণের মূল ভিত্তি কি? ব্যাকরণের মূল ভিত্তি বলতে পারবা না, আমি বলে দিই। ব্যাকরণ কাজ করে হচ্ছে ভাষা নিয়ে। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা। সর্বপ্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ লেখা হয়? পর্তুগিজ। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে, ধ্বনিতত্ত্ব প্লাস শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নাম বাক্যতত্ত্ব। তাহলে কি হবে? ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার নিয়ম কি হবে? অবশ্যই বাক্যতত্ত্ব হবে। এটা 41 বিসিএস আসছে। বর্ণের বিন্যাস, একটু আগে বলেছি, ক খ গ ঘ। তাহলে এটা কি নিয়ে? অবশ্যই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বর্ণের বিন্যাস কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? তাহলে আমি একটু আগে বলেছি বাগধারা কি সম্পর্কিত? বাগধারা কি সম্পর্কিত? অর্থ সম্পর্কিত। তাহলে অবশ্যই কি হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে। এখন আসো ধ্বনি ও বর্ণ, আমরা মূল আলোচনায় চলে আসছি এতক্ষণে। ধ্বনি ও বর্ণ তাহলে আলোচনা করা হয় কোথায়? ধ্বনি তত্ত্বে। ধ্বনি ও বর্ণ দুটোই কি শব্দ? তৎসম শব্দ। ওকে, দুটোই তৎসম শব্দ। নেক্সট, বাকযন্ত্র কি? মানুষ কথা বলার সময় শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র বলে। এই যে বাকযন্ত্র, নাসিকা, গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, জিভ। হ্যাঁ। এগুলো কি? এগুলো হচ্ছে বাকযন্ত্র। যেমন ঠোঁট, ঠোঁট কি বাকযন্ত্রের অংশ? অবশ্যই বাকযন্ত্রের অংশ। দেখি ঠোঁট লাগানো ছাড়া প ফ ব ভ ম বলো তো, ঠোঁট লাগতে পারবে না। ঠোঁট লাগাবে না, বলো। প ঠোঁট লাগানো ছাড়া পারবা না। তাহলে বাকযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল এবং সক্রিয়। জিভ হচ্ছে সবচেয়ে সচল এবং সক্রিয়। আমরা জিভ ছাড়া কোনোভাবে কি করতে পারবো না? কথা বলতে পারবো না। তাহলে অন্যগুলোর তুলনায় বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে জীব হচ্ছে সবচেয়ে সচল ও সক্রিয়। এই প্রশ্নটা আমরা মনে রাখবো। এখন আসো, তবে 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 বাঙালির বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল সক্রিয় কি জানো? হাত।
মানে না পারলেই মায়ের হাত বেশি চলে বাঙালির। ওকে, আচ্ছা, তাহলে বলো, বাকযন্ত্রের অংশ কোনটি? ষড়যন্ত্র, ফুসফুস, দাঁত? উপরের সবগুলো, তাহলে কি হবে? উপরের সবগুলো। বাঙালির এত বেশি মানে বাকযন্ত্র সবকিছুই সচল, এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তোমরা। এত বেশি সচল, আমি তোমাদেরকে কি করতে হয়? তোমাদের চ্যাট অপশনটা অন অফ রাখতে হয়। আমার খুবই আফসোস লাগে, এই যে প্রশ্নগুলো করতেছি এখন উত্তর দিতে পারতা। তারপর আসো, এটা 43 বিসিএস আসছে, দেখো তাহলে কি সহজ প্রশ্ন, কি সহজ প্রশ্ন বিসিএস আসে। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? হাত। তবে এটা বাঙালির বাকযন্ত্র, রাইট? আচ্ছা, ষড়যন্ত্র, ফুসফুস, ঠোঁট, হাত হচ্ছে বাকযন্ত্রের অংশ নয়। চলে আসি ধ্বনি, হ্যাঁ, রিয়েক্ট বন্ধ। তোমরা যে কথা বলতে পারতেছো না সেটা আবার প্রমাণ করে দিচ্ছ। ধ্বনি, ভাষার বাহন, মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তাহলে যদি ক্ষুদ্রতম একক আসে তাহলে কি হবে? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। যেহেতু ক্ষুদ্রতম একক বলেছে তাহলে কি হবে? অবশ্যই ধ্বনি। তাহলে মনে রাখবা, ধ্বনি ন আছে, তাহলে ভাষার শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। তাহলে বর্ণ কি? বিভিন্ন ধ্বনিকে লেখার সময় বা নির্দেশ করার সময় যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। ধ্বনি ও বর্ণের সম্পর্ক, শোনো, মজার বিষয় হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট ধরো মূল বিষয়টা বুঝলো, সবই জানলো, কিন্তু পরীক্ষায় একদম বরাবর, মানে প্রশ্ন ব্যাংক বরাবর অথবা স্লাইড বরাবর প্রশ্ন আসলো না, সে পারে না। আমার এত আফসোস লাগে, এত আফসোস লাগে। তাহলে তুমি ক্লাস করার বা যে পড়ার মানে কি? তাহলে তো প্রশ্ন ব্যাংকটা মুখস্থ করলেই হয়ে যায়। কিরকম বলি, 45 একটা প্রশ্ন আসছে, কোনটি ধ্বনির বৈশিষ্ট্য নয়, এরকম। সেখানে আসছে ধ্বনি দৃশ্যমান নয়, এইটা যেহেতু প্রশ্ন ব্যাংকে ছিল না, এটা দেয় নাই। এই যে মুখে যে এতবার বলছি, যে যে ধ্বনি, ধ্বনি সাউন্ড শোনা যায়, দেখা যায় বলতো? ধ্বনি কি দেখা যায়? দেখা যায় না, দেখা যায় না, তাহলে ধ্বনি দৃশ্যমান নয়। এটা ওই যে স্লাইডে ছিল না, প্রশ্ন ব্যাংকে ছিল না, এটা আর পারে নাই। টেনশন, যদি ভুল হয়, এটা ভুল হওয়ার কি আছে? ধ্বনি কি দৃশ্যমান? আমি বললাম ক, খ, ব, তোমরা দেখছো, তোমরা শুনছো, তাহলে ধ্বনি শোনা যায়, কিন্তু কি দেখা যায় না। কিন্তু ধ্বনি তাহলে কি রূপ? মৌখিক রূপ। আর বর্ণ কি রূপ? বর্ণ হচ্ছে লৈখিক রূপ। তাহলে বর্ণ কি করা যাবে? বর্ণ হচ্ছে দেখা যাবে, দৃশ্যমান। কিন্তু ধ্বনি দৃশ্যমান নয়, বর্ণ দৃশ্যমান। ঠিক আছে, নেক্সট। অক্ষর, অক্ষর হচ্ছে সিলেবল। আমরা কোনো শব্দের এক টানে বা এক ঝোঁকে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাকে অক্ষর বলে। তাহলে দেখো, ধরো বললাম আকাশ, আ কাশ, তাহলে এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। আ কাশ। যেমন সাদমান, এই যে সাদমান, এখানে সাদমান আছে, সাদমান, তাহলে সাদমানে কয়টা অক্ষর? সাদ মান, সাদ মান, দুইটা অক্ষর। যেমন এক, এক, এখানে কয়টা অক্ষর? এক, একটা অক্ষর। কয়টা অক্ষর? একটা অক্ষর। তাহলে অক্ষর, এখানে কয়টা অক্ষর? এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। অক্ষর সিলেবল, মানে একসাথে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি। তাহলে অক্ষর হচ্ছে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। এটা একটা এমসিকিউ আসছিল যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে। অক্ষর সবাই চিনে, কিন্তু এভাবে যখন আসছে তখন এটা আর কি বলতে পারে না। বুঝতে পারছো? আচ্ছা, অক্ষর কত প্রকার? অক্ষর দুই প্রকার, স্বরান্ত, ব্যঞ্জনান্ত। শোনো, অন্ত মানে কি? অন্ত মানে হচ্ছে শেষ। তাহলে স্বরান্ত, স্বরান্ত মানে অন্তে কি থাকবে? স্বর থাকবে। ব্যঞ্জনান্ত, তাহলে অন্তে কি থাকবে? মানে শেষে কি থাকবে? ব্যঞ্জন থাকবে। স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? ওপেন সিলেবল বা মুক্তাক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষরকে কি বলা হয়? ক্লোজড সিলেবল বা বদ্ধাক্ষর। কিরকম? যেমন আমি একটু আগে বললাম আকাশ, তাহলে আ, লাস্টে কি? স্বরান্ত। কাশ, লাস্টে কি? তোমার বদ্ধাক্ষর, রাইট? কিরকম দেখো, আশা, তাহলে আ, সা, সা, তাহলে লাস্টে কি আছে? লাস্টে আছে আ, তাহলে এটি কি অক্ষর? স্বরান্ত অক্ষর। ব্যঞ্জনান্ত অক্ষর, ব্যঞ্জনান্ত অক্ষর কিরকম? লাস্টে কি থাকবে? প, বন, এই যে বন, বন, লাস্টে কি থাকে? ব্যঞ্জন, ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, সেটাকে কি বলে? ব্যঞ্জনান্ত অক্ষর। আবার দেখো প, এটার সাথে কি আছে? অ আছে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে স্বরান্ত অক্ষর। ক্লিয়ার? তাহলে স্বরান্ত অক্ষরের শেষে কি থাকে? স্বর থাকে। ব্যঞ্জনান্ত অক্ষরের শেষে কি থাকে? ব্যঞ্জন থাকে। ক্লোজড সিলেবল। তাহলে বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? তা আসছিল 36-এ আসছিল। অক্ষর নিয়ে তিনটা প্রশ্ন আসছে।
বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস আসছে, তারপর হচ্ছে অক্ষরের ওই যে সংজ্ঞা দুইবার আসছে দুইভাবে। তাহলে দেখো বন্ধন, 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 তাহলে অক্ষর কয়টা? দুইটা। ওকে, এটা কতটা? 36 আসছিল মনে হয়। বর্ণ, বাংলা ভাষায় এই যে আমরা যে বর্ণমালায় বর্ণ কয়টা? 50টা। আমরা ছোটবেলা থেকে পড়েছি, এগুলো হচ্ছে একদম নার্সারির পড়া। তাহলে স্বরবর্ণ কয়টা? 11টা। স্বরবর্ণ, ধ্বনি না কিন্তু, কয়টা কি? বর্ণ, বর্ণ, ধ্বনি না, ধ্বনি না, বর্ণ, বর্ণ হচ্ছে 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। তাহলে টোটাল বর্ণ হচ্ছে কয়টা? 50টা। টোটাল বর্ণ হচ্ছে কয়টা? 50টা। ওকে, এখন আসো, তাহলে মোট বর্ণের সংখ্যা হচ্ছে 50টা। ওকে, তারপর আসো বাংলা ভাষায় বর্ণমালার সংখ্যা। বর্ণমালা হচ্ছে একটা। বর্ণমালা, বর্ণমালা মানে এই যে বর্ণগুলো নিয়ে কি, এই যে এগুলো এক একটা বর্ণ, এই যে এগুলো এক একটা কি, এক একটা হচ্ছে বর্ণ, বর্ণ দিয়ে কি হলো? একটা বর্ণমালা হলো। অর্থাৎ এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এই সবগুলোকে একসাথে কি বলে? বর্ণমালা। হ্যাঁ, বর্ণমালার কয়টা কয়টা বর্ণ? এই মালাটার কয়টা বর্ণ? কয়টা? 50টা। ওকে, বাংলা বর্ণমালা কোত্থেকে আসছে? বাংলা বর্ণমালা বা বাংলা লিপির জন্ম হয় হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। এটা 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 দরকার আছে, হ্যাঁ। ব্রাহ্মী লিপি থেকে। এই বাংলা লিপি হচ্ছে কুটিল লিপি, অর্থাৎ ব্রাহ্মী লিপি পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত ছিল, এবং সেটাই হচ্ছে কুটিল লিপির বিবর্তিত রূপ হচ্ছে এই বাংলা লিপি। তাহলে কোত্থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে। এটাই মনে রাখতে হবে, আর কিচ্ছু না। ধ্বনি, তাহলে বর্ণ আর ধ্বনি কিন্তু ভিন্ন। বর্ণ, ধ্বনি কিন্তু ভিন্ন। কিরকম দেখি বলি, ধরো এটা ধ্বনি। ওকে, এখন আমি যদি এটাকে এভাবে লিখি, কি হলো? তাও ধ্বনি। তার মানে দন্ত ন, মূর্ধন্য ন, দুটো বর্ণ, কিন্তু ধ্বনি কি? ধ্বনি হচ্ছে একটাই, একই রকম ধ্বনি। রং, আবার রং। দেখো তাহলে এই দুটো ধ্বনি কি? একই রকম, এগুলো ধ্বনি একই রকম, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি, স্বরধ্বনি কতটি? 60টি। স্বরধ্বনি কতটি? 60টি। ধরো ধ্বনি এভাবে না লিখে আমি যদি এভাবে লিখতাম ধ্বনি, কি হতো? তাও একই হতো, ধ্বনি। হ্যাঁ, কিন্তু বর্ণ দেখো, বর্ণ হচ্ছে রস্বই একটা, আবার কি দীর্ঘই আরেকটা। তো এজন্য স্বরধ্বনি হচ্ছে কতটি? 60টি। ধরো আমি বললাম সাকিব, আবার আমি বললাম সাকিব, তাহলে তালব্য শ আর মূর্ধন্য ষ উচ্চারণ কি? একই, কিন্তু ধ্বনি একই, সাকিব সাকিব, বর্ণ হচ্ছে ভিন্ন। তাহলে স্বরধ্বনি হচ্ছে 60টি, ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি। এই যে বাংলা বর্ণমালা, তাহলে বর্ণমালায় ধ্বনি টোটাল কয়টি? টোটাল কয়টি ধ্বনি? টোটাল হচ্ছে 37টি ধ্বনি। তাহলে ওই যে দন্তন্য মূর্ধন্য, তারপর হচ্ছে উ, অনুস্বার, এগুলো কি? এগুলোর হচ্ছে একই রকম। তাহলে এগুলো আমাদের দরকার আছে না দরকার নাই? তাহলে এগুলো হচ্ছে দরকার নাই। বুঝতে পেরেছো বিষয়টা? এগুলো না লিখলেও কি করতে পারবো আমরা? এগুলো যদি না থাকে, এ ধরো মূর্ধন্য নাই, তাহলে শুধু দন্তন্য দিয়ে আমাদের হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুস্বার নাই, ও দিয়ে আমাদের হয়ে যাবে। ধরো মৃত, দেখো একটা জিনিস দেখো, মৃত, মৃত, আমি লিখলাম মৃত। তো এই মৃত লেখার জন্য আমি যদি তয়ের নিচে হস চিহ্ন দিই, হয়ে যাবে না? দেখো মৃত, মৃত, হয় কি না? হয়। তাহলে আমাদের খণ্ডত্ব দরকার নাই, খণ্ডত্ব দরকার নাই। বুঝতে পারছো? এভাবে আমাদের বাকিগুলো বাদ। তাহলে টোটাল হচ্ছে কয়টা? 37টা ধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি এর মধ্যে কয়টা? 7টা। যদি প্রশ্ন আসে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। বাংলা বর্ণমালায় মৌলিক ধ্বনি, ব্যঞ্জনও না স্বরও না, টোটাল মৌলিক ধ্বনি কয়টা? সেগুলো কয়টা হবে? 37টা। আশা করি ক্লিয়ার। স্বরধ্বনি, স্বরধ্বনি কি? ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না। আ, ই, দেখো কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না। কিন্তু দেখি তো আমরা প ফ বলি, মানে ক খ গ ঘ, দেখো ক খ গ ঘ ম, চ ছ, এই দেখো চ চ লাগতেছে, ছ, ট, দেখো তালুতে লাগে, তাই না? ত, দেখো দাঁতে লাগে, প, ঠোঁটে লাগে। এই জন্য এগুলো কি কি বলে? তালব্য বর্ণ, ওষ্ঠবর্ণ, দন্তবর্ণ, তাই না? তাহলে স্বরধ্বনি আমরা কি দেখছি? ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না, এগুলোকে এজন্য বলছে স্বরধ্বনি। ওকে, তাহলে এগুলো উচ্চারিত হতে কারো সাহায্য লাগে না। তাহলে যদি বলে কোন ধ্বনি উচ্চারণে কারো সাহায্য লাগে না, তাহলে কি হবে? স্বরধ্বনি। এবার আসো আমরা স্বরবর্ণ নিয়ে একটু পড়াশোনা করবো, এরপর তোমাদেরকে প্রশ্ন ধরবো। আমি চ্যাট অপশন অন করে দিব, না হলে কিছুক্ষণের মধ্যে সবাই ঘুমাই যাবা। স্বরবর্ণ, স্বরবর্ণ কতটি? 11টি। কতটি? 11টি। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার?
কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। কিরকম দেখো, এই যে সুমাইয়া, সুমাইয়া, তাহলে সুমাইয়া বানান আসলে কিভাবে দেখো, দন্তস্ব রসু সুমা, ম কি যে হইলো দেখো, সুমা, ম এর সাথে কি হবে সরেয়া, তাহলে এই যে দন্তস্বরের সাথে উ, উ হচ্ছে আমরা এভাবে না লিখে আমরা কি লিখি, কার চিহ্ন হিসেবে লিখি, সু, এই যে সু, সু, তাহলে আমরা কি করি, দন্ত সৌকার, এই যে কার, তারপরে ম, ম এর সাথে কি আকার, আকার, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি, কার। নীলিন বর্ণ, নীলিন বর্ণ কি, যেটা একেবারে কি হয়ে যায়, লীন হয়ে যায়, যেটার কি নাই, যেটার জন্য আলাদা কার চিহ্ন দরকার নাই। আমি বলেছি কলম, ক, লম, কলম, দেখো তো কয়ের সাথে কি আছে, ক, অ আছে, লয়ের সাথে কি আছে, অ আছে, তাহলে এই যে অ কি আমরা লিখেছি, যেমন সুমাইয়ের সাথে কি লিখেছি, রসউকার লিখেছি, কিন্তু কয়ের সাথে কি অ লিখেছি, তাহলে অ এর কি নাই, কার চিহ্ন নাই, তাহলে নীলিন বর্ণ কোনটি, অ। পূর্ণমাত্রা, দেখো এই যে পূর্ণমাত্রা, এই যে এটার পূর্ণমাত্রা আছে, এটা পূর্ণমাত্রা আছে, কিভাবে মনে রাখবো, রিকার মাঝখানে, দেখো রিকারের হচ্ছে একটা অর্ধমাত্রা, এই যে রিকারকে মাঝখানে রাখবো, তাহলে পূর্ণমাত্রা 1 2 3 4 5 6, পূর্ণমাত্রা কয়টি, 6টি। সরেয় থেকে একেবারে কি পর্যন্ত, দীর্ঘ উ পর্যন্ত, সরেয় থেকে কি পর্যন্ত, দীর্ঘ উ পর্যন্ত। অর্ধমাত্রা শুধু রি, তাহলে একটি, কোনটা, রি। ওকে, মাত্রাহীন তাহলে কয়টি, 4টি, এ ওই ও ও, এগুলো হচ্ছে মাত্রাহীন, তাহলে কয়টি, 4টি, কোত্থেকে, এ থেকে হচ্ছে ও পর্যন্ত। ওকে, কার সংখ্যা, তাহলে স্বরে অ, এটার কোনো কি নাই, কার নাই, তাহলে কার সংখ্যা কয়টা, 10টা, কার কয়টি, 10টি। মৌলিক স্বরধ্বনি, একটু খেয়াল করো, মৌলিক, মূল, আসল, হ্যাঁ, মৌলিক শব্দটা কোথেকে আসছে, মূল থেকে, আসল, মূল যোগ ইক, প্রত্যয় সাধিত শব্দ, তাহলে এই যে মৌলিক জিনিসটা কি দেখো, অ মৌলিক, এটার সাথে আর কিচ্ছু নাই, আ মৌলিক, এটার সাথে আর কিচ্ছু নাই, ই মৌলিক, এটার সাথে আর কিচ্ছু নাই, এখন আসলে দীর্ঘ ই। আচ্ছা দীর্ঘ ই মানে কি, ইজো কি, মানে এটা কি ডাবল উচ্চারণ, ই, দীর্ঘ ই, এর জন্য বলছি দীর্ঘ ই। উ মৌলিক, উ দীর্ঘ উ, মৌলিক না, হুম, দীর্ঘ ই কি মৌলিক না। ওকে, রি, রি কোনোভাবেই মৌলিক না। রি তোমার আসছে কোত্থেকে, তৎসম শব্দ থেকে আসছে, তৎসম বর্ণ থেকে, অর্থাৎ সংস্কৃত থেকে আসছে, রি নিয়মটা কোত্থেকে আসছে, তৎসম থেকে, এটা তাহলে কি নাই, স্বরধ্বনি না। এ, এ, এ মৌলিক। ওই, দেখো তো ওই, ওই অযোগ রসই, আবার কোথাও কোথাও অযোগ রসই লিখে, হ্যাঁ, তাহলে ওই, ওই, তাহলে এটা কি নয়, মৌলিক নয়, ও মৌলিক। ঔ একই জিনিস, ওই ওই এর মতো, অযোগ উ, অথবা অযোগ উ, যে কোনোটা হইতে পারে। তাহলে আমরা মৌলিক কয়টা পেলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা, 6টা, যোগ এটা হচ্ছে স্বরবর্ণের নাই, এটা সহ একটা সমান মৌলিক স্বরধ্বনি কয়টা, 7টা। ওই যে 7টা আমরা করছি কিনা, মৌলিক স্বরধ্বনি কয়টা, 7টা। এই এটার আবিষ্কারক কে, এই যে ধ্বনিবিদ আব্দুল হাই, তাহলে এ ধ্বনির আবিষ্কারক কে, ধ্বনিবিদ আব্দুল হাই। তাহলে আমরা কি কি বললাম, স্বরবর্ণের সংখ্যা 11টা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে কার, নীলিন বর্ণ হচ্ছে অ, পূর্ণমাত্রা 6টা, অর্ধমাত্রা একটা, মাত্রাহীন হচ্ছে 4টা, কার সংখ্যা হচ্ছে 10টা, অ এর কোনো কি নেই, কার চিহ্ন নাই, মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা, 7টা। এর মধ্যে এটা হচ্ছে আমাদের বর্ণমালাই নাই, স্বরবর্ণে নাই, যেমন অ্যাম্বুলেন্স, অ্যাসিউরেন্স, এ, এ এটা হচ্ছে মৌলিক, মৌলিক ধ্বনি। কার বর্ণ, স্বরবর্ণের যে 10টা কার আছে এগুলোকে বলা হয় কার বর্ণ, নতুন বইতে এগুলোকে কার বর্ণ বলা হয়েছে। তো কার, আমরা তো কার জানি আগে থেকে, এটাকে বলা হয়েছে কার বর্ণ। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা, মৌলিক স্বরধ্বনি অ, আ, ই, উ, এ, ও, আর কি, আর হচ্ছে তোমার এ, এ, এ ধ্বনি জ্ঞাপক কোনো বর্ণ নাই। এ ধ্বনির প্রবক্তা হচ্ছে কে, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, 1974 সালে তিনি এটার নামকরণ করেন। যৌগিক স্বরধ্বনি, একটু আগে খেয়াল করো, আমরা একটু আগে এই যে বলেছিলাম ও, আমরা একটু আগে বলেছিলাম ওই, তাহলে কি বলেছিলাম, অযোগ রসই, ওই, সরি এটা হচ্ছে অযোগ উ, ওই, অযোগ রসই, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে যৌগিক স্বরধ্বনি। একটু খেয়াল করো, যৌগিক স্বরধ্বনি কয়টা, 25টা। এতগুলো কি আমাদের স্বরবর্ণে আছে, 25টা কি স্বরবর্ণে আছে, নাই। স্বরবর্ণে কয়টা আছে বর্ণ, বর্ণ শুধু 2টা আছে, ওই, ওই এবং ঔ, কয়টা আছে, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ যখন বলবে তখন 2টা, যৌগিক স্বরধ্বনি
বা দ্বিস্বর, দ্বিস্বর মানে দুইটা স্বরধ্বনি। কয়টা তাহলে? 25টা। দ্বিস্বর ধ্বনি কয়টা? 25টা। কিন্তু বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে দুইটা, ওই ঔ, ওই ঔ। যৌগিক স্বরধ্বনির অন্য নাম কি? দ্বিস্বর ধ্বনি, সন্ধিস্বর বা সান্ধ্যস্বর। দ্বিস্বর ধ্বনি, তাহলে দ্বিস্বর ধ্বনি কিরকম? এই যে দ্বিস্বর, দুইটা স্বর না? ওই, অ আর কি, রসই, ওই। তাহলে এখানে কয়টা স্বর? দুইটা স্বরধ্বনি। ঠিক তেমনি ধর আমি বললাম লাউ, 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 তাহলে কি হলো? আউ, আউ। তাহলে এটা কি? এটা হচ্ছে দ্বিস্বর ধ্বনি, লাউ, আউ। তাহলে এটা হচ্ছে কি? এই যে আ উ। দেখো, আমি বললাম বউ, 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 তাহলে কি? ঔ, ঔ। এটা কি নিয়ে আমরা লিখবো? এই যে বউ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ধর কই, 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 তাহলে কি? ওই, ওই, ওই। দ্বিস্বর, তাহলে কিভাবে লিখি? কই। তাহলে শুধু স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? দুইটা। কিন্তু ধ্বনি কয়টা? এরকম, ওই যে ওই, আউ, উ, এই, এই, ওই, আউ, ই, ইউ, সিউ। এরকম কয়টা আছে? এরকম হচ্ছে যৌগিক স্বর কয়টা আছে? 25টা। আর বর্ণ কয়টা আছে? দুইটা। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আসো আমি একটু মেসেজ অপশনটা অন করি। এবার বলো, যতটুকু পড়েছো এটা সবার কাছে ক্লিয়ার কিনা? যতটুকু পড়েছো এটা সবার কাছে মোটামুটি ক্লিয়ার কিনা? আমি একটু প্রশ্ন করব। বলো, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? বিলীন না নীলিন? কার? আল্লাহ, তোমাদের মেসেজের স্পিড। ওকে, নীলিন বর্ণ কোনটি? নীলিন বর্ণ অ। কেন অ? শুনো, আমি বললাম কলম, কলম, তাহলে ক এর সাথে কি আছে? অ আছে না? অ এর কি কোনো কার চিহ্ন আছে? অ এর কোনো কার চিহ্ন নাই। তাহলে সে কি করেছে? সে মিশে গেছে। ক, এই অটা মিশে গেছে, যার কারণে অকে আমরা কি বলছি? নীলিন বর্ণ। ওকে বলছি নীলিন বর্ণ। যে বুঝো নাই সে কি এখন বুঝেছো? সে রেসপন্স করো, কারণ কে যে প্রশ্ন করছিল আমি জানি না, মেসেজের ঠেলাই উপরে চলে গেছে। আশা করি বুঝছো। ওকে, এখন আসো তাহলে। এরপর আমরা কি বলতেছিলাম? ও, পূর্ণমাত্রা কয়টি বলো? পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? 6টি। অর্ধমাত্রার কয়টি? একটি। রি। মাত্রাহীন কয়টি? মাত্রাহীন কয়টি? 4টি। হ্যাঁ, তো সহজ। মাত্রাহীন কয়টি? 4টি। যৌগিক স্বরব্যাপক বর্ণ কয়টি? 2টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি, ধ্বনি বলছি, ধ্বনি বললে 25। দ্বিস্বর ধ্বনি কয়টি? এই, ধ্বনি না, দ্বিস্বর ধ্বনি বলছি, ধ্বনি, ধ্বনি বললেই 25। দ্বিস্বর ধ্বনি 25, দ্বিস্বর ধ্বনি 25। সান্ধ্যস্বর কয়টি? 25টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি বলছি, স্বরধ্বনি বলছি, 37টি হবে না। মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। মৌলিক ধ্বনি কয়টি বাংলা বর্ণমালায়? 37টি। মৌলিক ধ্বনি 37টি। মৌলিক ধ্বনি 37টি। এ ধ্বনির নামকরণ কে করেছেন? হাই। ও আচ্ছা, তো আমি তো, তুমি আমাকে হাই দিছো। আচ্ছা, আব্দুল হাই। ওকে, আমি তো ভাবতেছি কি রে, ক্লাসের মাঝখানে হঠাৎ হাই দিচ্ছে কেন? আমি ভাবছি ঘুম থেকে উঠছে ওরা, ঘুম থেকে উঠে হাই দিচ্ছে ম্যাডামকে। আচ্ছা, আমি একটা শব্দ বললাম, শিউলি, শিউলি। এখানে, এখানে তোমার যৌগিক স্বর কোনটা? শিউলি, ইউ। ভেরি গুড, ইউ। লাউ, লাউ, এখানে যৌগিক স্বর কোনটি? তাহলে যদি তোমাকে 4টা শব্দ দেয়, যদি বলে নিচের কোন শব্দটিতে যৌগিক স্বরধ্বনি আছে, বের করতে পারবে না? পারবে না? পারবে না? না পারলে তো মানে ওইটা হচ্ছে কি আমার, কি বলে বলো না, ব্যর্থতা। ওটা হচ্ছে আমার ব্যর্থতা। হ্যাঁ, এখন আসো, এতটুকু পর্যন্ত বুঝো নাই? আচ্ছা আমাকে বলো, দিন, দিন, এটা কি ধরনের অক্ষর? দিন, এখানে কয়টা অক্ষর আছে? আগে এটা বলো, কয়টা অক্ষর আছে? একটা অক্ষর আছে। লাস্টে কি? স্বরান্ত না ব্যঞ্জনান্ত? বদ্ধাক্ষর। এটা হচ্ছে বদ্ধাক্ষর। তানহা, এখানে কয়টা অক্ষর আছে? দুইটা, দুইটা। তান, তান, এটা স্বরান্ত না ব্যঞ্জনান্ত? ব্যঞ্জনান্ত। এই, তান, শুধু তান, ব্যঞ্জনান্ত। হ্যাঁ, ক্লোজড। ওকে। হা, ওইটা হচ্ছে স্বরান্ত, ওইটা হচ্ছে স্বরান্ত। বুঝো নাই? তান, হা। এখানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। কয়টা অক্ষর? দুইটা অক্ষর। প্রথম অক্ষরটা কি? তান। প্রথম অক্ষর হচ্ছে তান। হ্যাঁ, এটা শেষে কি আছে? এটা শেষে হচ্ছে তান। তাহলে এটা বদ্ধাক্ষর, মানে ব্যঞ্জন আছে, ব্যঞ্জনান্ত। আর হা, আ আছে, তাহলে এটা হচ্ছে স্বরান্ত, মানে এটা ওপেন সিলাবল। ওকে, শেষ। হ্যাঁ, এবার সবাই একটু পানি টানি খাই নাও।
শিউলি কি হবে? শিউলি। শিউলি, তাহলে কি হবে বলো? লি। লাস্টে ই আছে, তাহলে কি হবে লাস্টেরটা? ভেরি গুড। ওপেন। ওকে, নেক্সট। শোনো, এতক্ষণ যদি তোমার চ্যাট অপশন অন রাখতাম কি হইতো বলো তো? ক্লাস এটা এখন হচ্ছে 9টা 58, এতক্ষণে 10:30 বাজতো, তোমরা আমার জিজ্ঞেস করতাম ম্যাডাম পিডিএফ কোথায় পাবো। তারপর হচ্ছে ধরো একটা প্রশ্ন পরে আছে স্লাইডে, এটা আমি জানি আগে থেকে। যারা জানে ওরা প্রশ্ন করবে, ম্যাডাম যৌগিক স্বরধ্বনির আরেকটা নাম কি? আগেই হচ্ছে প্রশ্ন করে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, আমরা শুরু করে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। হ্যাঁ, নেক্সট। খুবই কঠিন একটা বিষয়, আমরা সহজে পড়ার চেষ্টা করবো। হ্যাঁ, উচ্চারণের সময় বিবেচনায়, এটা একটু খেয়াল করো। উচ্চারণের সময় বিবেচনায়, আচ্ছা উচ্চারণের সময় সময় কি বেশি লাগে না কম লাগে সেটার উপর ভিত্তি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো আগে। ধরো আমি বললাম এটা রসই। রস মানে কি? ছোট। আবার আমি বললাম এটা রসউ। রস মানে কি? ছোট। তাহলে যেটা রসই, সেটা উচ্চারণ করতে সময় বেশি লাগবে না কম লাগবে? সেটা কম লাগবে। আবার আমি বললাম দীর্ঘ ই, দীর্ঘ উ, তাহলে এটাতে কি লাগবে? বেশি লাগবে। এগুলো আসলে এত সামান্য পার্থক্য, আমরা যা শুধু পড়বো, আমরা আসলে এটা বুঝতেও পারবো না যে বেশি লাগবে না কম লাগবে। হুম, কিরকম? তাহলে দেখো, রসস্বর হচ্ছে 4টি। রসস্বর কয়টি? 4টি। অ, ই, উ, রি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? দেখো, এটা রসই, এটা রস উ। আর অ এর সাথে কোনো আকার টাকার নাই। অ নীলিন বর্ণ, তাহলে আমরা এটাকে রস মনে করলাম, রস ধরলাম। আর হচ্ছে রি, তাহলে কি হচ্ছে? দুটো রসই, রসু, রস যেহেতু আছে মনে রাখলাম, আর হচ্ছে নীলিন বর্ণ, আর হচ্ছে রি। তাহলে রসস্বর হচ্ছে 4টি। অ, ই, উ, রি। অ, ই, উ, রি। র, স, তাহলে র আছে, র এর সাথে রি মনে রাখবা, তাহলে অ, ই, উ, রি। আচ্ছা, তাহলে দীর্ঘস্বর কি? দীর্ঘস্বর বাকিগুলো দীর্ঘস্বর কয়টা? 7টা। বাকি 7টা হচ্ছে দীর্ঘস্বর, শেষ। তাহলে এটা আমরা মনে রাখলাম। এখন আসো অর্ধস্বর। অর্ধস্বর কি? ধরো আমি বললাম লাউ, 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 লাউ। কি হলো? এই যে উ, অর্ধেকে শেষ হলো লাউ। আমি যদি লাউ, না, আমি লাউ, লাউ, যাই, চাই, চাই, চাই। কি হলো? শেষ। শেষ, এখানে অর্ধশব্দ নেই। তাহলে এই যে ই, এ, উ, ই, ও, এগুলো হচ্ছে অর্ধস্বরধ্বনি। মনে রাখবে কিভাবে? এগুলিও অর্ধস্বরধ্বনি, এগুলিও অর্ধস্বরধ্বনি। তাহলে এগুলি, এ, তাহলে গরসুকার, তাহলে কি? উ, এগুলি, লি এর কি? ই, আর ও, এগুলিও অর্ধস্বরধ্বনি। মনে থাকবে না? না থাকলে মাইর। তাহলে আমরা কি কি মনে রাখবো? রসস্বর, রস। তাহলে রস কিভাবে মনে রাখবো? রসস্বর কিভাবে মনে রাখবো? দুটো রসই, রসই, রস উ। তারপর আরেকটা কি মনে রাখবো? অ, আর হচ্ছে, আর হচ্ছে রি। ওকে, এগুলো কি? এগুলো হচ্ছে রসস্বর। আর অর্ধস্বর কি? অর্ধস্বর হচ্ছে এগুলিও, এগুলিও অর্ধস্বরধ্বনি। এ, উ, ই, ও, এ, উ, ই, ও, এগুলিও অর্ধস্বরধ্বনি। ঠিক আছে, নেক্সট। এই যে দেখো, এখানে হচ্ছে এগুলো নতুন বইতে, এই যে চাই, 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 চাই। তাহলে চা, এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। এটা কি? এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। আর চাই, ই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। লাউ, লাউ, এখানে উ হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আর লা, আ, এটা হচ্ছে পূর্ণ স্বরধ্বনি। ওকে, জিভের অগ্রপশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণী বিভাগ, এগুলো মনে রাখা একটু কষ্ট, একটু খেয়াল করো। জিভের অগ্রপশ্চাৎ আমরা চার্ট পরে দেখব, আগে আমরা নিজেরা উচ্চারণ করে দেখব। আগে আমরা কি করব? নিজেরা উচ্চারণ করে দেখব। এখন আসো, প্রথমে আসো সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ, তাহলে এই যে সম্মুখ, তাহলে কি হবে? 3টা, এই 3টা হচ্ছে সম্মুখ। হ্যাঁ, এগুলো তোমরা নিচে নিচে বসাই দিতে পারো, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এখন খেয়াল করো তো, আমি একটু উচ্চারণ করি। ই, ই, এ, এটা সম্মুখ। এখন খেয়াল করো তো, তাহলে সম্মুখ কি হবে? ই, এ, আর হচ্ছে এ। ওকে, এখন আসবে পশ্চাৎ। ই, ই, জিভ কোথায় আসে খেয়াল করো। ই, জিভ একটু সামনের দিকে আছে। এখন আসবে, বলো উ, উ। দেখো তো জিভ পেছনে চলে গেছে কিনা। ই, সামনে। উ, এই দেখো জিভ পেছনের দিকে চলে গেছে। উ, উ, পেছনের দিকে নিচের দিকে চলে গেছে। তাহলে পশ্চাৎ স্বরধ্বনি কি? এই যে উ, উ, ও, অ। পশ্চাৎ কি? উ, ও, আর হচ্ছে অ। উ,
এই শোনো, এখান থেকে প্রতিদিন প্রশ্ন আসে, প্রতিদিন না বেশিরভাগ সময় প্রশ্ন আসে। বিসিএস এ না পেলেও অন্য সরকারি চাকরির পরীক্ষায় পাবা। এই চারটা সামনে আটকে রাখবা, আজকেই হচ্ছে গ্লু দিয়ে সামনে আটকে রাখবা টেবিলের মধ্যে। এরপরে মনে রাখার চেষ্টা করবে, বারবার দেখবা, তাহলে মনে থাকবে। তাহলে পশ্চাৎ কি উ। আর কেন্দ্রীয়, একটা জিনিস খেয়াল করো, এই যে মাঝখানে কি, কেন্দ্রীয় হচ্ছে আ, কেন্দ্রীয় কি আ। একই সাথে দেখো নিম্ন, নিম্ন কি আ, বিবৃত আ। তাহলে আয়ের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? কেন্দ্রীয়, নিম্ন, আর কি বিবৃত। বিবৃত মানে কি, গাল একদম সরাই যাবে দেখো, আ, গাল কি হবে, প্রসারিত হবে। বিবৃতি দেয় না মানুষ কি করে, বিবৃত মানে কি প্রসারিত হবে, আ, একদম ছড়াই যাবে। এটা হচ্ছে তাহলে ধ্বনির ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? নিম্ন, বিবৃত, কেন্দ্রীয় স্বরধ্বনি। শেষ। নেক্সট, জিভের উচ্চতা অনুযায়ী, একটু খেয়াল করো, জিভের উচ্চতা অনুযায়ী আমি বললাম ই, দেখো এই যে উচ্চ, উচ্চ, ই, উ, আচ্ছা উচ্চারণ করলাম। এখন পার্থক্যটা কিভাবে বুঝবো খেয়াল করো, উচ্চ এর পরে আমরা সরাসরি চলে যাব নিম্নতে। তাহলে উচ্চ কি কি, উচ্চ হচ্ছে ই আর উ, এই যে উচ্চ, ওকে, ই আর হচ্ছে উ। এখন আসো আমরা একদম নিম্ন চলে যাই, দেখো ই, উ, উচ্চ, আ, আ, দেখো জিভটা কি কোথায় চলে গেছে, জিভটা হচ্ছে নিচের দিকে চলে গেছে, তার মানে নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। নিম্ন স্বরধ্বনি আ, আর কি কি, নিম্ন, কেন্দ্রীয়, বিবৃত আ, ওকে। আচ্ছা নিম্ন স্বরধ্বনি যদি আ হয় আয়ের সাথে, তাহলে নিম্ন মধ্য কি হবে, এ আর অ হবে, এ, অ। এই যে আ হচ্ছে নিম্ন, তাহলে নিম্ন মধ্য কি, এ, অ। আবার দেখো উচ্চ স্বরধ্বনি কি ই আর উ, তাহলে উচ্চ মধ্য আর কি বাকি থাকে, এ, ও বাকি থাকে। বুঝতে পেরেছো? নেক্সট, ঠোঁটের আকৃতি। আচ্ছা শোনো, এই যে ঠোঁট আকৃতি মানে কি, আমি যে একটু আগে বললাম আ, যখন বলি ঠোঁট কি হয়, অনেক প্রসারিত হয়ে যায় না, বিবৃত। তাহলে তখন সেটার আমরা কি বলবো, বিবৃত। শোনো, ধরো আমার মেয়ের নাম হচ্ছে অরু, অরোরা, খেয়াল করো, অ, রো, রা, অ, অ। এখন আসো, সেম আমি যখন এটাকে আবার ছোট করি, দেখো আমি লিখছি অরু, কিন্তু বলি কি অরু, অরু। তাহলে এর এটা কি, এটা গাল ছড়াই থাকে, এটা হচ্ছে বিবৃত। এবার আমি বললাম অরু, ও, ও যখন উচ্চারিত হয় তখন কি হয়, সংবৃত। বুঝতে পারছো? মানে মোট কথা হচ্ছে তোমার যখন বেশি প্রসারিত হবে তখন সেটা হচ্ছে বিবৃত, আর যখন হচ্ছে তোমার সংকুচিত হবে, জায়গা ছোট লাগবে ঠোঁটের, তখন সেটাকে আমরা কি বলবো, সংবৃত। তখন সেটাকে আমরা বলবো কি, সংবৃত। তাহলে বিবৃত স্বরধ্বনি কি, কেন্দ্রীয়, নিম্ন, বিবৃত আ। সংবৃত দেখো ই, উ, ছোট্ট জায়গা লাগতেছে, ঠোঁটের মাঝখানে ফাঁকাটা ছোট, তাহলে সংবৃত কি, এই দেখো সংবৃত, এই যে সংবৃত, সংবৃত হচ্ছে ই আর উ, রসই, রস উ। এখন একটা জিনিস খেয়াল করো, বিবৃত স্বরধ্বনি যদি আ হয় তাহলে অর্ধ বিবৃত কি হবে, এ আর অ হবে, এ আর অ, ওকে। তাহলে অর্ধসংগীত কি থাকবে, এই যে এ আর ও, এ, ও। আশা করি ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। বাংলা স্বরবর্ণের উচ্চারণগত উপস্থাপনা। ও, ওষ্ঠ দেখো উ, উ, ঠোঁট কি হয়ে যেতেছে একদম, মানে গোলাকার ছোট্ট হয়ে যেতেছে। কণ্ঠবর্ণ আ, হ্যাঁ তালব্য বর্ণ ই। তাহলে কণ্ঠবর্ণ হচ্ছে আর আ, তালব্য রস্বই, মূর্ধন্য রি, ওষ্ঠ উ, উ, আর কণ্ঠ তালব্য এ, ওই কণ্ঠস্থ ও, ঔ। দেখো ও। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, দেখো কণ্ঠ আর আ, ওকে। তালব্য দেখো, ওষ্ঠ দেখো, ওষ্ঠ হচ্ছে কি উ। তাহলে ওষ্ঠ যদি উ হয়, আর কণ্ঠস্থ তাহলে কি হবে ও। তালব্য ই, ই। কণ্ঠ তালব্য হচ্ছে এ, ওই, মূর্ধন্য হচ্ছে মাঝখানেটা, মনে রাখবা রি হচ্ছে মাঝখানে, সো মূর্ধন্য, মধ্য হিসেবে মনে রাখবা, ওকে। তাহলে আমাকে বলো, আমি একটু এবার চ্যাট অপশনটা অন করি। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি, নিম্ন বিবৃত স্বরধ্বনি। তাহলে দেখো আ, কি হবে আ, নিম্ন বিবৃত একই সাথে কি বলো তো, নিম্ন বিবৃত আরেকটা কি, মধ্য, অথবা মধ্য, অথবা কি বলবো, কেন্দ্রীয়। এই যে ধরো একটু আগে আগে স্লাইডটা ধরো দেখাবো, তাহলে আমার প্রশ্নটা আগে শেষ হোক, মাইশা, আগে প্রশ্নটা শেষ হোক, সবাই উত্তর দিচ্ছে, তাহলে একটু পরে দেখি আমরা, তাই না?
স্লাইড দিয়েই দিব, কেন্দ্রীয়। ওকে, তাহলে হচ্ছে নিম্ন বিবৃত কেন্দ্রীয়। ওকে, এর ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো বলো তো? এ কি হবে আগে বলো? সম্মুখ নাকি সম্মুখ না? সম্মুখ। ওকে, সম্মুখ। হ্যাঁ, সম্মুখ। এটা হচ্ছে কি অনুসারে? জীবের অগ্রপশ্চাৎ অনুসারে। আর জীবের উচ্চতা অনুযায়ী কি হবে? উচ্চ মধ্য। সম্মুখ, সম্মুখ, আর হচ্ছে কি? এই যে উচ্চ মধ্য, উচ্চ মধ্য। ওকে, তারপর ঠোঁটের উন্মুক্তি অনুসারে, ঠোঁটের আকৃতি অনুসারে অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত, আচ্ছা। অর্ধ সংবৃত, সংবৃত কোন দুইটা বলো তো? এটা তো অর্ধ সংবৃত। সংবৃত দুইটা কি কি? ই এবং উ। এ দুটাতে একদম ঠোঁটের ফাঁকে ফাঁকাটা কম লাগে, ই এবং উ। আচ্ছা, তাহলে বিবৃত কোনটা বলো তো? আ। ওকে, আ বিবৃত। তাহলে আ যদি বিবৃত হয়, অর্ধ বিবৃত কোন দুইটা? অ এবং এ। অ এবং এ। আচ্ছা, ঠিক আছে। তাহলে অর্ধ সংবৃত কি হবে? এ এবং ও। ভেরি গুড। আচ্ছা, তাহলে ই এর ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? আগে বলো তো তাহলে, জীবের অগ্রপশ্চাৎ অনুসারে কি হবে? সম্মুখ। অগ্রপশ্চাৎ অনুসারে হচ্ছে সম্মুখ। ওকে, তারপর হচ্ছে তোমার জীবের উচ্চতা অনুযায়ী উচ্চ। জীবের উচ্চতা অনুযায়ী হচ্ছে উচ্চ। আর জীবের ঠোঁটের আকৃতি অনুসারে, জীব না, ঠোঁটের আকৃতি অনুসারে সংবৃত। আর এ নিম্ন মধ্য অর্ধ বিবৃত সম্মুখ। এ, এ কি হবে? সম্মুখ, নিম্ন মধ্য, অর্ধ বিবৃত। সংবৃত, বিবৃত। বিবৃত মানে তোমার ঠোঁটের ফাঁকা বেশি থাকবে। আ, আ, ঠোঁটের ফাঁকা বেশি থাকতেছে সাইমা। দেখো, উ, ঠোঁটের ফাঁকটা কম, ছোট, এই জন্য এটা সংবৃত। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? পারবা এই চারটা? তাহলে কি করতে হবে বলো? টিএম করতে হবে, তবে বুঝে বুঝে। কোনো কিছু এমনি টিএম করলে পারবা না। ক্লিয়ার? তুমি কি বাংলায় পড়ছো সাকিব? কে যেন আগের স্লাইডটা দেখতে চেয়েছিলে, দেখো। মাথায় ঘোলপাক খাচ্ছে। আবার আবার প্র্যাকটিস করবা। আবার হচ্ছে রেকর্ড দেখবা, স্লাইড দেখবা। ওকে, স্বরজ্ঞাপক বর্ণ, দ্বিস্বরের পার্থক্য। স্বরজ্ঞাপক বর্ণ, বর্ণ বলেছি, এজন্য হচ্ছে এগুলো কি তোমার ওই আর ও বর্ণ। এগুলো নিজেরাও দ্বিস্বর ধ্বনি, এরা নিজেরাও কি দ্বিস্বর ধ্বনি। তবে এগুলোর কি আছে? বর্ণ আছে বাংলা বর্ণমালাই। ক্লিয়ার? রাকা, এরা নিজেরাও কি, নিজেরাও দ্বিস্বর ধ্বনি, কিন্তু এগুলোর কি আছে? বর্ণ আছে বাংলা বর্ণমালাই। ক্লিয়ার? এই পরীক্ষাটা খুব কষ্ট দিবে না। পুরো ক্লাস করার পরে একটা চমক আছে, এক স্লাইডে সব পড়াই দিব। এক স্লাইডে সব পড়াই দিব। ওকে, ঠিক আছে। আর একটা কথা বলবো না, আমি চ্যাট অপশন অন রাখতেছি। তাহলে আমাদের উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি বলো? উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ। এই, এটা হচ্ছে 45 BCS আসছে। হ্যাঁ, এটা যারা এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। এটা একবারে তোমরা যারা ভাবতেছো আমার একদম মানে অনেক ব্রেন, কিন্তু একবারে পারতেছি না, এটা ভুল কথা। এটা অনেকবার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার চলে আসছি স্বরধ্বনি। একটু খেয়াল করো, আমি অপশন, চ্যাট অপশন অফ করে দিই। তোমাদেরকে বললে কোনো লাভ হবে না। বাঙালি যদি কথা শুনতো আর কোনো অর্থাৎ নিয়ম মেনে চলতো, তাহলে আর কোনো কথা ছিল না। দেখো, খেয়াল করো সবাই, স্বরধ্বনি এই চারটা সবাই আমরা মনে রাখলাম। খেয়াল করো তো, বাংলা বর্ণমালায়, বর্ণমালা বলতে স্বর বর্ণেও স্বরধ্বনি মিলে সবকিছু, স্বরধ্বনি এবং স্বরবর্ণ দুটো মিলে। হ্যাঁ, পূর্ণমাত্রার বর্ণ অর্থাৎ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে পূর্ণমাত্রার টোটাল বর্ণ আছে 32টা, এটা মনে রাখতে হবে। অর্ধমাত্রার বর্ণ আছে 8টা, মাত্রাহীন হচ্ছে 10টা, তাহলে পূর্ণমাত্রা কয়টা? 32টা। ওকে, এখন আসো আমরা স্বরবর্ণে শিখছি কিনা। স্বরবর্ণে কয়টা পূর্ণমাত্রা? 6টা। তাহলে ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টা হবে? এটা হচ্ছে একসাথে, 32 হচ্ছে একসাথে, তাহলে স্বরবর্ণে হচ্ছে 6টা, এটা আমরা মনে রাখলাম। তাহলে ব্যঞ্জনের গুলো আমরা মুখস্থ করব না, তাহলে ব্যঞ্জনেরটা আমরা বের করব কয়টা? 26টা। তাহলে ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা কয়টা? 26টা। টোটাল বর্ণমালায় অর্ধমাত্রা হচ্ছে 8টা, স্বরবর্ণে একটা হচ্ছে অর্ধমাত্রা রি, তাহলে একটা। তাহলে ব্যঞ্জনে অর্ধমাত্রা কয়টা? 7টা। মাত্রাহীন হচ্ছে 10টা, স্বরবর্ণে মাত্রাহীন হচ্ছে 4টা, তাহলে ব্যঞ্জনে মাত্রাহীন হচ্ছে 6টা। তাহলে আমরা এই চারটা টিএম করতে হবে। টিএম কিভাবে করবা? স্বরবর্ণের গুলো তোমরা জানো, 6, 1, 4। তাহলে যেটা হচ্ছে 32, 8, 10, এটা মনে রাখবা, বিয়োগ করে ব্যঞ্জন বর্ণেরটা পেয়ে যাবা। আশা করি সবাই পারবা। রি,
বাংলায় রি ধ্বনিকে স্বরধ্বনি বলা চলে না, সংস্কৃতে এই ধ্বনিটি স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়, সেখান থেকে আসছে। তাহলে সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালা এটি স্বরবর্ণের মধ্যে রক্ষিত হয়েছে। ওকে। ব্যঞ্জন বর্ণ আমাদের এতক্ষণে কয়টা বাজে, এতক্ষণে স্বরবর্ণ নিয়ে আলোচনা শেষ হয়েছে 10টা 18। এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে। তার মধ্যে এটা আমরা সবাই জানি, মৌলিক ধ্বনি হচ্ছে কয়টা, 37টা। ভাষার ক্ষুদ্রতম এককে কি বলে, ধ্বনি বলে, এটা আমরা জানি। এই ধ্বনিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে 60টা, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, মৌলিক ব্যঞ্জন ধ্বনি হচ্ছে তাহলে কয়টা, 30টা। টোটাল হচ্ছে তাহলে কয়টা, 37টা। আর যেগুলো হচ্ছে মৌলিক নাম মানে বাদ দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে কি, মূর্ধন্য ণ, হ্যাঁ, তারপর কি, অন্তস্থ জ, মূর্ধন্য ণ, অন্তস্থ জ, মূর্ধন্য ষ। তাহলে মূর্ধন্য ণ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, একটু খেয়াল করো। অনেকের মনে প্রশ্ন থাকে, ম্যাডাম এগুলো কেন বাদ দেওয়া হয়েছে। দেখো, মূর্ধন্য ণ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, দন্তন্য ন। অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, বর্গীয় জ। মূর্ধন্য ষ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কি, তালব্য শ। খণ্ডত্ব, এটা তয়ের হ্রস্বরূপ। অনুস্বার, অনুস্বারের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি, ও। বিসর্গ, বিসর্গ হচ্ছে হ। দেখো, দেখো, আমি বললাম এই যে বিসর্গ, দেখো। তাহলে উহ, তাহলে এর পরিবর্তে আমরা হ ব্যবহার করতে পারি, রাইট। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু হচ্ছে অনুনাসিক বর্ণ, তাই না, এটার দরকার নাই। তারপর হচ্ছে ইয়, ইয় হচ্ছে তোমার কি, দেখো তো, ইয় মানে ইয় মানে কি, খেয়াল করো তো। মিয়, মিয়। আবু মিয়া, 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 রাইট। অন্তস্থ, অন্তস্থ হচ্ছে কি, ধরো আমরা বলতাম অন্তস্থ সেম আ দিয়ে, যেমন কা তার উপর পাঞ্চবী দল। তাহলে এই যে কা মানে কি, কায়া, অন্তস্থ। ওকে। এগুলো হচ্ছে তাহলে মৌলিক ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কয়টা, 30টা। এখন আসো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি, কার, সরি, সরি সরি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা, 6টা ফলা, ব ফলা, দ ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা। ওকে। অনুবর্ণ, খেয়াল করো, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। শোনো, আমরা কি পড়েছি, আমরা সবসময় পড়েছি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। এখন নতুন বইতে এগুলোকে একসাথে বলা হয়েছে অনুবর্ণ। তাহলে অনুবর্ণতে কি কি আছে, ফলা, ফলা আছে, আচ্ছা। রেফ আছে, রেফ। তাহলে রেফ কি, রেফ হচ্ছে র এর অনুবর্ণ, র এর অনুবর্ণ। আমরা ধরো, আমরা যে কোনো কিছুতে আমরা রেফ, কি করি, ধরো বর ন, বর ন, তাহলে এটা কি করি, রেফ বানিয়ে ফেলি, রটাকে কি করি, রেফ। ওকে, তাহলে র এর অনুবর্ণ হচ্ছে রেফ। আর হচ্ছে বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ কি, তোমার ধরো যেমন সৃষ্টি, সৃষ্টি। তাহলে অথবা ধরো দন্তস্ব, দন্তস্ব আমরা সংক্ষেপে কি লিখি, এই যে সংক্ষেপে এভাবে লিখি না, ছোট্ট করে, বর্ণ সংক্ষেপ। তাহলে এটা কি, এটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। বুঝতে পারছো, বর্ণ সংক্ষেপ কি করি, ছোট করে লিখি না, এটাই বর্ণ সংক্ষেপ। তাহলে এখন আসো যুক্তবর্ণ, সংখ্যাবর্ণ। যুক্তবর্ণ কি, যুক্তবর্ণ আমরা সবাই চিনি, এই যে এটাও একটা যুক্তবর্ণ, এই যে কয় তো, ক যুক্ত, এটা কি, এটা তাহলে যুক্তবর্ণ। সংখ্যাবর্ণ কি, সংখ্যাবর্ণ হচ্ছে তোমার বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টা সংখ্যাবর্ণ আছে, 1 থেকে 9 পর্যন্ত, সেই সাথে হচ্ছে শূন্য। তাহলে যদি প্রশ্ন করে সংখ্যাবর্ণ কয়টি, কি হবে, 10টি। সংখ্যাবর্ণ কয়টি, 10টি। অনুবর্ণ, অনুবর্ণের মধ্যে কি কি আছে, ফলা, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ওকে। যুক্তবর্ণ, যুক্তবর্ণ আমরা সবাই চিনি, সংখ্যাবর্ণ চিনি, সংখ্যাবর্ণ হচ্ছে শুধু সংখ্যাগুলা। তাহলে সংখ্যা কি কি, 1 2 3 4 5 6 7 8 9, আর হচ্ছে শূন্য। তাহলে সংখ্যাবর্ণ কয়টা, 10টা। যুক্ত ব্যঞ্জন আমরা সবাই চিনি, যে কোনো বর্গের বা গোত্রের ব্যঞ্জন যুক্ত হলে সেটাকে যুক্ত ব্যঞ্জন বলে। আর যুগ্ম, যুগ্ম ব্যঞ্জনে কি হবে, দুটো একই রকম হবে। যেমন আমরা বলে আম্মা, আম্মা, তাহলে ম, ম, এটা হচ্ছে যুগ্ম, এটা হচ্ছে কি যুগ্ম। আর যুক্ত তো বুঝছি, যে কোনো দুইটা। তাহলে অনুবর্ণ দেখো, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ চিনলাম, যুগ্ম বুঝলাম, সংখ্যা বর্ণ হচ্ছে 10টা। ওকে। এখন আসে ব্যঞ্জন ধ্বনি। আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব, সবাই মনোযোগ দিবে, সবাই মনোযোগ দাও। স্পর্শ বর্ণ, স্পর্শ বর্ণ কি, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। কেন, এগুলো উচ্চারণের সময় জিভের কোনো না কোনো অংশের সাথে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এদের কারো না কারোর স্পর্শ ঘটে, এজন্য এগুলোকে বলে স্পর্শ বর্ণ। তাহলে স্পর্শ বর্ণ কয়টি, স্পর্শ বর্ণ কয়টি, 25 থেকে 25টি, ক থেকে ম পর্যন্ত। এখন আসলে আমরা এগুলোকে ভাগ করব। শোনো, দেখো, ক
ক, খ, গ, ঘ, ঙ। এগুলোকে বলে কণ্ঠধ্বনি। উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। দেখো, তালুতে লাগবে, দেখো, চ, ছ, জ, ঝ, ইয়। এগুলোকে বলে তালব্য ধ্বনি। দেখো, মাঝখানে লাগবে মূর্ধা, মাঝখানে লাগবে, দেখো, ট, ঠ, ড, ঢ, ন। এগুলোকে মূর্ধন্য ধ্বনি। দন্ত মানে দাঁত, দেখো, ত, থ, এই দেখো দাঁতের ভেতরে দাঁতে লাগে, দ, ধ, ন। এগুলোকে দন্ত ধ্বনি। ওষ্ঠ, ওষ্ঠ মানে কি? ঠোঁট। দেখো, প, দেখো ঠোঁট একটার সাথে একটা লাগতেছে, ফ, ব, ভ, ম। এগুলোকে বলে ওষ্ঠধ্বনি। তাহলে এখন আসো, এই যে ক, ধরো, ধরো, মুমু। মুমু হচ্ছে বড় মেয়ে। মুমু হচ্ছে ওদের ঘরের বড় মেয়ে। মুমুর আরো 3-4টা ভাই বোন আছে। তাহলে মুমুর আম্মাকে সবাই কি ডাকবে? কার আম্মা ডাকবে? মুমুর আম্মা ডাকবে। অন্যদের আম্মা ডাকবে না, ওকে মুমুর আম্মা। হ্যাঁ, বড় জনের আম্মা ডাকে। তাহলে দেখো, ক, খ, গ, ঘ, ঙ, এই 5জনকে আমরা একসাথে কি বলবো? ক বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ বলতে আমরা ধরে নিব ক থেকে ও পর্যন্ত সবাই। তাহলে এদেরকে কি নামে? ক বর্গ, চ বর্গ, ট বর্গ। ওকে, নেক্সট। এখন আসো, নতুন বইতে স্পর্শ ব্যঞ্জন আছে 20টা। এগুলা নাই, উ, ইয়, ন, ন, ম। পুরাতন বোর্ড বইতে হচ্ছে 25টা। বাংলা একাডেমির ব্যাকরণ হচ্ছে 16টা। আমাদের দরকার নাই, আমরা কয়টা মনে রাখবো? 25টাই মনে রাখবো। তাহলে স্পর্শ ধ্বনি, একটু সবাই এদিকে খেয়াল করো, সবাই কি করবে? এদিকে খেয়াল করবে, হ্যাঁ। দেখো, স্পর্শ ধ্বনি তাহলে কয়টা? 25টা পড়াইছি আমি। হ্যাঁ, আবার নতুন বইতে হচ্ছে 20টা। বাংলা একাডেমির ব্যাকরণ হচ্ছে 16টা। আচ্ছা, নাসিক্য, নাসিক্য কি আমি বলি, শোনো। ধরো, বললাম কি, আম্মা, আম্মা। এখন আমি নাক মুখ খোলা, আম্মা। এখন আমি নাকটা বন্ধ করবো, দেখো, আম্মা, আম্মা, আম্মা। মানে আমি যখন আম্মা বলতেছি, তখন কিছু বাতাস নাক দিয়েও বের হয়। দেখো তো, আমি আব্বা বলি, আব্বা, 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 নাক বন্ধ করছি কিন্তু কোনো সমস্যা হয় নাই। মানে কিছু বাতাস যখন নাক দিয়েও বের হয়, তখন সেগুলোকে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় কিছু বাতাস কোত্থেকে বের হবে? নাক দিয়ে বের হবে, সেগুলোকে আমরা বলি নাসিক্য ধ্বনি। তাহলে নাসিক্য ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 3টা, ও, ন, ম। শুনো, মূলত ক, খ, গ, ঘ, ঙ, হ্যাঁ, অর্থাৎ লাস্টের যেগুলো, দেখো, ও, ইয়, ন, ন, ম। দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে এগুলো, উ, ইয়, ন, ন, ম, এগুলো হচ্ছে নাসিক্য ব্যঞ্জন। নাসিক্য ব্যঞ্জন। এখানের মধ্যে ধ্বনি 2টা বাদ, যেহেতু মৌলিক ধ্বনি না। তাহলে ইয় বাদ আর মূর্ধন্য ন বাদ, তাহলে কি থাকে? উ, ন, ম। তাহলে নাসিক্য ধ্বনি কয়টা? 3টা, উ, ন, ম। আর ব্যঞ্জন হচ্ছে কোথাও কোথাও দেওয়া আছে 5টা, এই যে এই 5টা, এই 5টা, সাথে আরো 2টা আছে। সাথে আরো 2টা কি কি? চন্দ্রবিন্দু আর হচ্ছে অনুস্বার। তাহলে এই 5টার সাথে দুটো যোগ করলে কয়টা? 7টা। তাহলে বর্ণ কয়টা? বর্ণ হচ্ছে 7টা। ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 3টা। নাসিক্য ধ্বনি 3টা। নাসিক্য ব্যঞ্জন, বর্ণ, নাসিক্য বর্ণ 7টা। কম্পনজাত ধ্বনি, চানাচুর, চানাচুর। এই যে র, জীব কি হচ্ছে? কাঁপতেছে, কম্পন। জীবের কি হয়েছে? কাঁপতেছে। যারা পড়াশোনা করবে না, দেখো খেয়াল করো। তাহলে কম্পনজাত ধ্বনি র, এই যে জীবটা কাঁপলো, তাহলে কি হলো? র। এটা হচ্ছে কম্পনজাত ধ্বনি। তারণজাত ধ্বনি, তাড়িত হবে। একটু খেয়াল করো, এই ডয় শূন্য র, তারণজাত ধ্বনি কেমনে মনে রাখবা? তারণজাতে ডয় শূন্য র আছে। তাহলে তারণজাত ধ্বনি হচ্ছে ডয় শূন্য র, ঢয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। যে ধ্বনি জীবের নিচের অংশ থেকে দন্তমূল তারণ করে উচ্চারিত হয়, সেটাকে বলে তারণজাত ব্যঞ্জন। তোমাদের দরকার নাই, সংখ্যা দরকার নাই, তুমি মনে রাখবে কেমনে? তারণের মধ্যে ডয় শূন্য র আছে। পার্শ্বিক ধ্বনি ল। কেন? ল উচ্চারণের সময় জিভের পাশ দিয়ে কিছু বাতাস বের হয়ে যায়, নাসিক্যতে নাক দিয়ে বের হয়, এজন্য। তাহলে পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল। ওকে। উষ্ণ বর্ণ, উষ্ণ ব্যঞ্জন। এগুলো কি হবে? যে ধ্বনি উচ্চারণে মুখের বাতাস বেশি বের হয়, শ্বাস বায়ুর উপর প্রাধান্য থাকে, সেগুলোকে কি বলে? উষ্ণ ধ্বনি বলে। কি কি দেখাও? উষ্ণ, উষ্ণ, স, স। তাহলে কি হবে? স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। এগুলো হচ্ছে উৎসব বর্ণ। আচ্ছা, এখন যদি আমি ধ্বনি বলি, যদি উৎসব ধ্বনি বলি, তাহলে এই যে তালব্য স, মূর্ধন্য স দুটো থাকবে, মূর্ধন্য স বাদ। তাহলে ধ্বনি কি হবে? 3টা।
তালব্য দন্তস্য হ, শীষ, শুধু তালব্য তাহলে কি কি শীষ বর্ণ কি কি? হ বাদ, হ বাদ, দেখো হ বাদ, তালব্য দন্তস্য মূর্ধন্যস্য, এগুলো হচ্ছে শীষ বর্ণ। এগুলো কি? শীষ বর্ণ, শীষ দেওয়ার মতো সাউন্ড হবে, উচ্চারণ হবে। তাহলে শীষ বর্ণ তালব্য হ দিয়ে কিন্তু শীষ হবে না, হ এরকম হচ্ছে না, রাইট? তাহলে তালব্য দন্তস্য মূর্ধন্যস্য, এগুলো শীষ বর্ণ। শীষ ধ্বনি কি হবে? শোনো, শীষ বর্ণের ক্ষেত্রে যে শীষ আছে, ওকে, তাহলে ধ্বনি কি হবে? ধ্বনি তাহলে মূর্ধন্যস্য বাদ, তাহলে শীষ ধ্বনি হচ্ছে দুইটা, এই যে তালব্য আর দন্তস্য। তাহলে ধ্বনি হচ্ছে কয়টা? ধ্বনি হচ্ছে দুইটা, তালব্য আর কি দন্তস্য। উৎসবর্ণ চারটা, ধ্বনি তিনটা, উৎসধ্বনি। শীষ বর্ণ তিনটা, শীষ ধ্বনি দুইটা। ঘৃষ্ট ব্যঞ্জন চ ছ জ ছ, এগুলো উচ্চারণের সময় বাকযন্ত্রে যে সামান্য ঘর্ষণ হয়, সেটা নিঃশ্বাসে উৎসধ্বনি স্পর্শ লাগে, এজন্য এগুলোকে বলে ঘৃষ্ট বর্ণ। চ ছ জ ছ। অন্তস্থ, অন্তস্থ দিয়ে উষ্ণ এবং স্পর্শ এবং উষ্ণধ্বনির অন্তরে থাকে, মানে মাঝখানে থাকে, এগুলোকে বলে কি? অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কি কি? অন্তস্থ বর্ণ কি কি? অন্তস্থ জ র ল ব, অন্তস্থ জ র ল ব, এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ। পরাশ্রয়ী, পরের আশ্রয় ছাড়া চলতে পারে না। যেমন ধরো, আমি যদি এভাবে লিখি, হবে? হবে না। এরা হচ্ছে পরের আশ্রয় ছাড়া চলতে পারে না। কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তরল, তরল, প্রলম্বিত হবে, তরল, পানি ছাড়িয়ে দিলে যেরকম গড়াই পড়ে যাবে তরল, তাহলে কি হবে? প্রলম্বিত হবে। তরলে রল আছে, তাহলে তরল স্বর হচ্ছে দুইটা, র আর হচ্ছে ল, তরল। তরল দুইটা, দেখো শীষের মধ্যে কি আছে? শীষের মধ্যে দুইটাই আছে, তাহলে বস্য দন্তস্য। তারপরে তারণ, তারণে কি আছে? ডয় শূন্য র আছে, ডয় শূন্য র, ঢয় শূন্য র। ক্লিয়ার? ক্লিয়ার না হলে আর কি করার, এটা টিএম করে ফেলবা। তারণ জাত, ডয় শূন্য র, ঢয় শূন্য র। কম্পন জাত র, পার্শ্বিক ল। উষ্ধ্বনি তালবস্য দন্তস্য হ, তাহলে উষ্ধ্বনি, ধ্বনি তিনটে হবে। যখন ধ্বনি হবে তখন কি বাদ যাবে? মূর্ধন্যস্য বাদ যাবে। এর মধ্যে তালবস্য দন্তস্য হচ্ছে শীষ ধ্বনি। অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ র ল ব। পরাশ্রয়ী, পরাশ্রয়ী হচ্ছে অনুস্বার, বিসর্গার, চন্দ্রবিন্দু। উচ্চারণের স্থান অনুসারে, শোনো এটা মনে রাখবা, কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত, ওষ্ঠ, এটা মনে রাখবা। নতুন বইতে 7 প্রকার, আগে কিন্তু 5 প্রকারই পড়েছি। 7 প্রকারের ক্ষেত্রে একটু খেয়াল করো। প্রথম আসো কণ্ঠ, ক খ গ ঘ ঙ, সহজ। কণ্ঠ নালীয়, জাস্ট হটা মনে রাখবা। তাহলে কণ্ঠ নালীয় হচ্ছে নতুন। এই, কান্নার রিয়েক্ট কেন দিচ্ছে? আবার ক্লাস দেখবা। তালব্য ব্যঞ্জন, এ দেখো, চ ছ জ ছ, সাথে জাস্ট শটা মনে রাখবা। মূর্ধন্য, ট ঠ ড ঢ, মূর্ধন্য ট ঠ ড ঢ, জাস্ট ড শূন্য র, ঢ শূন্য র মনে রাখবা। দন্ত, ত থ দ ধ, ত থ দ ধ। দন্ত মূলীয়, দন্তন্য র ল দন্তস্ব, এটা নতুন, এটা মনে রাখবা, হ্যাঁ। ওষ্ঠ তো জানো, প ফ ব ভ ম। ওকে, তাহলে যেগুলো দাগ দিছি জাস্ট সেগুলো খেয়াল রাখবা। স্বরতন্ত্রের অবস্থা অনুসারে ঘোষ অঘোষ, এটা খুব মজার, একটু খেয়াল করো সবাই। ঘোষ আর অঘোষ, সবাই খেয়াল করো। বর্গের প্রথম দুইটা ধ্বনি, ধরো মানুষের মধ্যে যারা ভালো, প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর যারা খুবই ভালো, তারা কি খায় না? ঘুষ খায় না। তাহলে আমরা তাদের বলবো অঘোষ। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, কাঁপে না, তাদেরকে বলে অঘোষ। ক খ চ ছ ট শোনো, তোমরা যদি মনে প্রথম থেকে মনে করতে মানে তোমাদের মনে হইতেছে কি কঠিন, কি কঠিন, আর পারতেছি না, আর পারতেছি না, তোমাদের বিসিএস দেওয়ার দরকার নাই। এত লম্বা সিলেবাস, এত ধৈর্য, 200 নম্বরের পরীক্ষা, 4 লক্ষ পরীক্ষা দিবে, তারপর পাস করবে হচ্ছে তোমার কতজন? 12,000, 10,000, 16,000, 15,000, এখন কম পাস করাই। তারপর হচ্ছে 900 মার্কসের রিটেন, তারপর হচ্ছে ভাইবা। তোমরা যারা একটা ক্লাস করার সময় এত বেশি রিয়েক্ট দিচ্ছ, স্যাড রিয়েক্ট দিচ্ছ, তোমরা ক্লাস করো না, পরে দরকার হলে রেকর্ড দেখো, অথবা মনে মনে ভালো করে ভাবো বিসিএস এর জন্য পড়বা কিনা। ঠিক আছে? খেয়াল করো সবাই, দেখো। অঘোষ তাহলে কি? বর্গের প্রথম দুইটা ধ্বনি, বর্গের প্রথম দুইটা বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। ক খ চ ছ ট ঠ ত থ প ফ, তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ। শেষ। স্বরতন্ত্রে কি হবে না? অনুরণিত হবে না, এই যে অ, অ, মানে এগুলো কি? ঘোষ না, অঘোষ। স্বরতন্ত্রী অনুরণিত হবে না। স্বরতন্ত্রী পন্থী বাদ দাও। অঘোষ ধ্বনি হচ্ছে বর্গের প্রথম দুইটা, শেষ। আর ঘোষ হচ্ছে বর্গের শেষগুলো, ঘোষ ধ্বনি। ওকে, এখন আসো, সাথে কোনগুলো মনে রাখবা? ম, যেগুলো হচ্ছে তোমার ইয়াতে নাই, এই চার্টে নাই। দন্তন্য র ল, ডশন্য র, ঢশন্য র।
তাহলে এই যে তারমজাত যেগুলো পড়ছে এগুলো কি ঘোষ। উ, হ। অঘোষ হচ্ছে তালব্যস্য দন্তস্য। ওকে, এখন আসো ফুসফুস তাড়িত বাতাসের চাপ। চাপ, চাপ যখন কম তখন বলবো অল্প প্রাণ। ক, চ, ট, ত, প। শক্তি কম লাগে। খ, ছ, ঠ, থ, ফ। শক্তি বেশি লাগে, তাহলে এখানে বাতাস বেশি লাগে, চাপ বেশি, আধিক্য থাকে। এজন্য ক, চ, ট, ত, প মানে বর্গের প্রথম এবং বর্গের তৃতীয়। গ, জ, ড, দ, ব বর্গের তৃতীয়। এই বর্ণগুলো হচ্ছে কি অল্প প্রাণ, এগুলো হচ্ছে অল্প প্রাণ। আবার খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ এগুলো হচ্ছে দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ। তাহলে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে কি মহাপ্রাণ। ইজি না? একদম সহজ। তাহলে আবার অল্প প্রাণ যেগুলো হচ্ছে ক থেকে ম পর্যন্ত নাই, দন্তস্ব, ডয় শূন্য র, ঢয় শূন্য র। আচ্ছা, ডয় শূন্য র যদি অল্প প্রাণ হয় তাহলে ঢয় শূন্য র কি হবে? মহাপ্রাণ হবে, এই যে মহাপ্রাণ। আবার হ, হ হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ, মহা ঘুষখোর মানে হচ্ছে মহাপ্রাণ ঘোষধ্বনি। হকে বলা হয় মহাপ্রাণ ঘোষধ্বনি মানে মহা ঘুষখোর। হ হচ্ছে মহা ঘুষখোর। এখানে হচ্ছে একসাথে আছে, এগুলো দেখে নিবা, এই যে ঘোষ অঘোষ। তাহলে অঘোষ কোনগুলো? বর্গের প্রথম দুইটারে ঘুষ খায় না, প্রথম এবং দ্বিতীয়। তাহলে কি ক, খ, তারপর কি চ, ছ, ট, ঠ। ওকে, তারপর হচ্ছে ঘোষ পরের গুলা। অল্প প্রাণ কোনগুলো? প্রথম এবং তৃতীয়। ক, খ, গ তাহলে ক আর গ। চ, ছ, জ তাহলে চ আর কি জ, অল্প প্রাণ। আর মহাপ্রাণ কোনগুলো? দ্বিতীয় ও চতুর্থ। খ, ঘ, ঠ, থ, ধ। ওকে, এগুলো হচ্ছে মহাপ্রাণ। বিসর্গ আ, উ এগুলো কি? এগুলো হচ্ছে তোমার হয়ের উচ্চারণে প্রাপ্তধ্বনি। হয়ের উচ্চারণ ঘোষ কিন্তু বিসর্গ হচ্ছে অঘোষ। ওকে, হয়ের উচ্চারণ প্রাপ্তধ্বনি। হ হচ্ছে ঘোষ, মহাপ্রাণ মহা ঘুষখোর, মহাপ্রাণ ঘোষ। আর বিসর্গ হচ্ছে অঘোষ। খণ্ডত, খণ্ডত দরকারই নেই, কেন? এটা হচ্ছে তয়ের হর্ষরূপ। তয়ের কি রূপ? খণ্ড ত, খণ্ড ত মানে তয়ের খণ্ডরূপ। এই যে মৃত, মৃত তয়ের কি রূপ? খণ্ড রূপ। কিরকম? যে মৃত, এটাকে আমি হর্ষচিহ্ন দিয়ে দিই, কি হলো? মৃত। মৃত, অটা কেড়ে নিলাম, কি হলো? মৃত। ওকে, তাহলে এটা কি খণ্ড ত মানে তয়ের হর্ষরূপ। এখন আসো কিছু প্রশ্ন করবো, উত্তর দিবা। ক্লাস শেষ, কয়েকটা একটা স্লাইডে সব পড়াই দিব, নো টেনশন। ওই যে এইটাই তো বললাম সাকিব, যেমন ধরো আহ, তাহলে আমরা কি বলবো? আহ, আহ। ধরো তুমি ব্যথা পাইছো, কেন আঙ্গুলে তুমি ব্যথা পাইছো, শীতকালে যেটা হয়, বলো আহ। এটা কি? তাহলে উচ্চারণ আমরা লিখি কিভাবে? এই যে বিসর্গ দিয়ে, এটাই। আচ্ছা শোনো, খেয়াল করো সবাই, এখানে অঘোষ মহাপ্রাণ কোনটা? শেষ তো, ক্লাস শেষ, ব্রেক দিব না, ক্লাস শেষ। অঘোষ মহাপ্রাণ বলো। অঘোষ মহাপ্রাণ। শুনো, সবার আগে কি করবো? অঘোষ মহাপ্রাণ, মহাপ্রাণ বলছে, তাহলে অল্প প্রাণ দুইটা বাদ, অল্প প্রাণ দুইটা বাদ। তাহলে কি থাকে? থ আর ধ থাকে। আমি বলেছি অঘোষ হচ্ছে বর্গের প্রথম দুইটা, ত, থ, থ। তাহলে থ কি? থ হচ্ছে অঘোষ। আবার দেখো তো ত, থ মহাপ্রাণ, রাইট? আবার দেখো ত, থ, ধ। ধ মহাপ্রাণ ঠিক আছে, কিন্তু সে 3 নাম্বার। ত, থ, ধ সে 3 নাম্বার, তাহলে সেই কি হবে না? অঘোষ হবে না, সেই কি হবে? ঘোষ হবে। হ্যাঁ, আলোচনা রাখবো, রাখবো। ক্লিয়ার? বুঝছো বিষয়টা? এবার আরেকটার উত্তর দাও। এখানে অঘোষ অল্প প্রাণ, এই 5টার মধ্যে অঘোষ অল্প প্রাণ, একদম মাইল লাগাবো। দেখছো ভালো করে পড়ছো? এখানে কি কি আছে দেখছো? অঘোষ অল্প প্রাণ। শোনো, ক অঘোষ আবার অল্প প্রাণ। ক, খ, গ, ঘ, ঙ। ওকে, ক অঘোষ এবং অল্প প্রাণ। চ অঘোষ আবার অল্প প্রাণ, অবশ্যই। গ হবে না, কারণ ক, খ, গ এটা 3 নাম্বার, তাহলে ঘোষ ঘোষ হয়ে যায়। প, ফ, ব, বও 3 নাম্বার, হবে না। আর এটা তো ঢ, এটা তো মহাপ্রাণ, হবেই না, তাহলে ক আর চ। ওকে, এক নজরে, এক নজরে দেখবা, পড়ো, এরপর শেষ। বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি? 50টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক ধ্বনি 37টি। বাংলা ভাষায় কি বর্ণ? স্বরবর্ণ কয়টি? এটা মানে মোট বর্ণ, মোট বর্ণ তো 50 আছে, স্বরবর্ণ কয়টা? 11টা। ওকে, মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? এক কি দুই? ব্যঞ্জন বর্ণ 39টা। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। রসস্বর 4টা। কিভাবে মনে রাখতে বলছি? প্রথমে মনে রাখবা রসই, রসউ, অ, রি, রসস্বর তাহলে 4টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সাকিব, থ্যাংক ইউ।
রসস্বর হচ্ছে চারটা। ওকে, হ্যাঁ চারটা রসস্বর, চারটা। ওকে, তাহলে দুইটা রসই, রসু, অ, আর হচ্ছে কি রি। ওকে, দীর্ঘস্বর সাতটা, তাহলে বাকিগুলো, বাকিগুলো। ওকে, যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টা বাংলা বর্ণমালায়? দুইটা। কি কি? ও আর হচ্ছে ওই। ওকে, কিন্তু যৌগিক স্বরধ্বনি দ্বিস্বর, যুগ্মস্বর, সান্ধ্যস্বর কয়টা? 25টা। যদি ধ্বনি বলে কি হবে? এটা দ্বিস্বর ধ্বনি হবে, এগুলো সব ধ্বনি। তাহলে কয়টা? 25। অর্ধস্বর ধ্বনি কি কি? অর্ধস্বর, সে এগুলিও অর্ধস্বর, এগুলিও। তাহলে কি হবে? এ, ই, উ, ও। সম্মুখ স্বরধ্বনি তিনটা, সম্মুখ। তাহলে কি হবে? সম্মুখ হচ্ছে ই, এ, এ। ই, এ, এ। পশ্চাৎ উ, ও, অ। উ, ও, অ। এগুলো যার কাছে কঠিন লাগবে সে স্বাভাবিক, সে নর্মাল মানুষ, সে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কেন্দ্রীয় স্বরধ্বনি একটা, কেন্দ্রীয়, বিবৃত, আর কি মধ্য, আর কি নিম্ন। হ্যাঁ, কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। ওকে, উচ্চ স্বরধ্বনি কি কি? এই বাবুর জন্য ইয়ে নিয়ে শোনো। উচ্চ স্বরধ্বনি ই আর হচ্ছে উ। উচ্চ মধ্য স্বরধ্বনি এ, ও। নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য, নিম্ন মধ্য, নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। তাহলে নিম্ন স্বরধ্বনি যদি আ হয়, তাহলে নিম্ন মধ্য কি হবে? অ এবং এ, অ এবং এ। ওকে, সংবৃত দুইটা, একদম গাল ছোট হয়ে যাবে। কি কি? ই এবং উ। আর বিবৃত একটা, কোনটা বলতো? বিবৃত আ। তাহলে বিবৃত যদি আ হয়, অর্ধবিবৃত কি? অ এবং এ, এটা অর্ধবিবৃত। তাহলে অর্ধ সংবৃত কি? এ এবং ও। ক্লিয়ার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। কার চিহ্ন কয়টা? 10টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার হয় না কোন বর্ণের? অ, এজন্য অকে কি বলা হয়? নীলিন বর্ণ বলা হয়। স্বরবর্ণের পূর্ণরূপ কয়টা? স্বরবর্ণের সবগুলোরই পূর্ণরূপ আছে, এটা কোনো প্রশ্ন হয় নাই। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ফলা, ফলা। আচ্ছা, ফলা আর হচ্ছে তোমার রেফ, অনুবর্ণ, এগুলো একসাথে কি বলে? অনুবর্ণ। হ্যাঁ, ফলা, রেফ আর হচ্ছে সংক্ষিপ্ত বর্ণ যেগুলো, সেগুলোকে একসাথে কি বলে? অনুবর্ণ। ওকে, পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32। অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8। আমি সবসময় মানে মনে রাখতাম কেমনে যে পূর্ণমাত্রা যদি 32টা হয়, অর্ধমাত্রাটা মাঝখানেরটা হওয়ার কথা, কিন্তু উল্টো। অর্ধমাত্রা হচ্ছে 8টা, মাত্রাহীন হচ্ছে কয়টা? 10টা। পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টা? 6টা। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা? বিয়োগ দিব, 26টা। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টা? একটা, রি, একটা। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টা? তাহলে 7টা, 7টা হবে। হ্যাঁ, মাত্রাহীন স্বরবর্ণ কয়টা? 4টা। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা হবে? 10 থেকে 4 বিয়োগ দাও, 6টা। বর্গীয় বর্ণ কয়টা? ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ কয়টা? 25টা। স্পর্শ ব্যঞ্জন কয়টা? 25টা। আবার আমরা পড়েছি 16, 20, দরকার নাই। অন্তস্থ বর্ণ 4টা, অন্তস্থ, জ, র, ল, ব। শীষ বর্ণ, শীষ বর্ণ কয়টা বলো তো? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। হ্যাঁ, আর ধ্বনি বললে কয়টা? ধ্বনি বললে হচ্ছে 2টা, তালব্যস্য আর হচ্ছে দন্তস্য। ওকে, নাসিক্য বা অনুনাসিক ধ্বনি কয়টা? ও, ন, ম। আর বর্ণ কয়টা? 7টা, বর্ণ 7টা। ওকে, উৎস বর্ণ 4টা। কি কি? উৎস, স, 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 হ। তাহলে কি কি? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। আর উৎস ধ্বনি যদি বলে তখন কোনটা বাদ যাবে? মূর্ধন্যস্য বাদ যাবে। শীষ বর্ণ হচ্ছে 3টা, হ বাদে বাকি 3টা, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। হ বাদে 3টা। আর যদি শীষ ধ্বনি বলে কি বাদ যাবে? মূর্ধন্যস্য বাদ যাবে। সবসময় মূর্ধন্যস্য বাদ দিয়ে দিবা। ওকে, পার্শ্বিক ধ্বনি ল, কম্পনচন ধ্বনি র, তরল ধ্বনি র, ল। তারণজাত, তাহলে ডয় শূন্য র আছে, তারণজাত ধ্বনি ডয় শূন্য র, ঢয় শূন্য র। পরশ্রয়ী বর্ণ অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। থ্যাংক ইউ। যারা এতক্ষণ ধৈর্য ধরেছিলে তাদের জন্য আমি আশা করে আছি যে একসময় মিষ্টি নিয়ে আসবা। ধৈর্য না থাকলে জীবনও হবে না। এমন কোনো কঠিন পড়া বলো তো এটা? বলো। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন, ভেরি গুড। আমি তো ভুলেই গেছিলাম, আমি সব ভুলে যাই বুঝছো। ধ্বনি বিজ্ঞান বাংলা ধ্বনিতত্ত্ব কে লিখেছেন? এবার ওকে হাই দাও, হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি 2টা, একটা থাপ্পড় মারো, ধ্বনি না, বর্ণ 2টা, 25টা। ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, সঠিক না ব্যাঠিক বলো? ধ্বনি দৃশ্যমান মানে ধ্বনি দেখা যায়,
সঠিক না ব্যাঠিক? ভুল। ওকে। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? মানুয়েল দা আসুম্পসাও। এই, পানিনি হচ্ছে সেটা সংস্কৃত ব্যাকরণ। পানিনি হচ্ছে সেটা সংস্কৃত ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মানুয়েল দা আসুম্পসাও। ভাষা শুধু চিন্তার বাহন নয়, চিন্তার প্রসূতিও। এগুলো কঠিন। কে কি বলছিল? এগুলো হচ্ছে এটা মানে শুধু শুধু এটা কেউ পারে নাই। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ? আচ্ছা, উচ্চ মধ্য সম্মুখ কোনটা বলো তো? উচ্চ মধ্য সম্মুখ এটা আসছিল এ। ওকে। স্বরান্ত অক্ষরকে কি বলে? ওপেন না ক্লোজড সিলেবল কি বলে? স্বরান্ত লাস্টে স্বর আছে, তাহলে কি বলে? ওপেন সিলেবল। ওকে। মুক্তাক্ষর, তাই না? মুক্তাক্ষর, হ্যাঁ। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি বলো তো? নিম্ন বিবৃত এবং কি? নিম্ন বিবৃত আর কি মধ্য বা কেন্দ্রীয়, কোনটা হবে? আ। দেখছো এখান থেকে কয়বার প্রশ্ন আসে? বাকযন্ত্রের অংশ কোনটি? হাত পা, তাই না? হাত পা বাকযন্ত্রের অংশ নয়। ওকে। আচ্ছা। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত, ওগুলো তো দেখলে বুঝবা। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ফলা। বর্গের কোন বর্ণসময়ের ধ্বনি মহাপ্রাণ? তাহলে মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? দ্বিতীয় আর হচ্ছে চতুর্থ। ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ঝ। তাহলে দ্বিতীয় আর চতুর্থ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। এটা কি, এই যুক্ত বর্ণটা কি বলতো? ব্রাহ্মণ। তাহলে এটা কি? এটা হচ্ছে হ যোগ ম। হ যোগ কি ম। আর এটা কি? এটা এই যে এটা কি? এটা কি? ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ। আচ্ছা, আমাকে বলো এটা কি বলো? সবাই লিখো। মূর্ধন্য ষের সাথে কি? ইয়। মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ণ। ওকে। নিচের কোন শব্দে স্বভাবতই নয়ের ব্যবহার হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে নত্যবিধি থেকে, হ্যাঁ। ওকে। এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে সবার? ওকে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন থাকলে টেলিগ্রাম আছে, আর তারপরে প্রশ্ন থাকলে করতে পারো। আর 1 মিনিট আছে। গুড নাইট। আল্লাহ হাফেজ।